নমস্কার, গণিত বিভাগে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা জেনে নেব সম্বন্ধ, সেট ও চিত্রণ সম্পর্কে। তো প্রথমে সেট শুরু করা যাক। অর্থাৎ কতকগুলি গ্লাসকে পরস্পরভাবে সজ্জিত রাখলে তাদেরকে আমরা একত্রে বলি যে গ্লাসের সেট। অর্থাৎ সেক্ষেত্রে সেটের মুখ্য বস্তু ওই গ্লাস হয়ে যায় এবং প্রত্যেকটি গ্লাস পরস্পর আলাদা হয়, অর্থাৎ পৃথক হয়। গণিতের ভাষায় ওই গ্লাসের গুচ্ছকে বলা হয় সংকলন, অর্থাৎ এবং ওই গ্লাসকে বলা হয় ওই সংকলনের পদ। অর্থাৎ কোনো সংকলনের পদ যখন পরস্পর সজ্জিত ও পরস্পর পৃথক হয়ে যায় তখন তাকে আমরা সেট বলে থাকি। দেখে নেওয়া যাক। অর্থাৎ এখানে দেখা যাক কোনো বস্তুসমূহের সংকলনকে সেট আখ্যা দেওয়া হয় যখন সংকলনটি সুসংগত এবং সংকলনের যে কোনো দুটি বস্তু পরস্পর আলাদা হয় এবং সংকলনের বস্তুগুলোই ক্রম নিরপেক্ষ হয়। আর কি হয়, ওই সেটের বস্তুগুলি একটি ধর্ম মেনে চলে। অর্থাৎ সেক্ষেত্রে যদি গণিতের ভাষায় একটি ধর্মকে পিএক্স বলা হয় এবং সেট একটি হয় এ, অর্থাৎ এখানে একটি গ্লাসের সেটকে আমি যদি ধরে নিই এ ধরে নেওয়া হয় এবং সেটের পদ অর্থাৎ গ্লাসগুলিকে যদি এক্স ধরে নেওয়া হয় এবং গ্লাসের মধ্যে যদি একটি ধর্ম থাকে অর্থাৎ পিএক্স, অর্থাৎ প্রত্যেকটি গ্লাস সবুজ রঙের অথবা লাল রঙের, এরকম কোনো একটি ধর্ম। অর্থাৎ সেক্ষেত্রে সেটের পদগুলি একটি ধর্ম মেনে চলে, তখন সেটটিকে লেখা হয় সেট ইকালস টু পদ সেমিকোলন ধর্ম। অন্যভাবেও লেখা হয় সেট ইকালস টু শুধু পদ লেখা হয় এবং সেট ইকালস টু লেখা হয় এখানে পদগুলিকে পরস্পর কমা দ্বারা লেখা হয়। ওকে, একটি গাণিতিক উদাহরণ দেখে নেওয়া যায়। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি এ হলো একটি সেট যার পদগুলি হলো এক্স এবং এক্স কি একটি জোড় সংখ্যা এবং এক্স এর মান 15 থেকে কম। অর্থাৎ এক্স এর মান 2, 4, 6, 8, 10 এভাবে চলতে থাকবে, কিন্তু কত দূর পর্যন্ত চলতে থাকবে? 15 থেকে কম অর্থাৎ 14 পর্যন্ত চলবে। তাই এক্স এর মান 2, 4, 6, 8, 10, 12, 14। অর্থাৎ এক্ষেত্রে সেটের মধ্যে সসীম সংখ্যক এলিমেন্ট থাকে। অর্থাৎ সসীম মানে যে সেটের পদগুলিকে গণা যায়। অর্থাৎ এক্ষেত্রে নিচে সেটটি দেখা যাক এক্স ইকালস টু 1, 2, 3, 4, 5, অর্থাৎ এই সেটের পদ সংখ্যা 5টি। এই সেটের ধর্ম কি? এই সেটের ধর্ম হলো, এখানে ধর্ম লেখা নেই, এই সেটের ধর্ম হলো এক্স ইকালস টু, আমি যদি লিখে দিই ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু পূর্ণ সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এবং কি ওয়াই এর মান 6 থেকে কম। সেক্ষেত্রে আমি বলতে পারি এই সেটটি এক্স ইকালস টু 1, 2, 3, 4, 5 হয়ে যায়। অর্থাৎ যদি শুধু ধরে নিই যে এক্স ইকালস টু ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু এন, তখন হয়ে যায় শুধু এক্স ইকালস টু 1, 2, 3, 4, 5 অর্থাৎ এই নিচের সেটটি। ওকে, দেখে নেওয়া যাক এর পরের সেট সসীম সেট ও অসীম সেট। অর্থাৎ আমি আগেই বলেছি যে সেটের পদসমূহের সংখ্যা সসীম থাকে অর্থাৎ গণে নিতে পারি সেই সেটটিকে বলা হয় সসীম সেট। এক্ষেত্রে একটি উদাহরণ দেখে নেওয়া যাক এ ইকালস টু 2, 4, 6, 8। তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি যে সেটিতে 4টি সংখ্যা রয়েছে অর্থাৎ এটি একটি সসীম সেট। অপরপক্ষে যে সেটের পদসমূহের সংখ্যা অসীম তাকে বলা হচ্ছে অসীম সেট। অর্থাৎ এখানে দেওয়া আছে একটি পদ যার পদ সংখ্যা রয়েছে কি একটি অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0, 1, 2 যা খুশি হতে পারে, -1, -2 কিন্তু সজ্জিতভাবে হবে, অর্থাৎ এভাবে লেখা হয় -1, -2, 3 এভাবে লেখা হয়। ওকে, অর্থাৎ পরস্পর যেন একটা অর্ডারে থাকে, এখানে ছোট থেকে বড়। ওকে, তারপরে টপিক দেখে নেওয়া যায় একটি সিঙ্গেলটন সেট। কোনো সেটে শুধুমাত্র একটি পদ উপস্থিত থাকলে সেটিকে বলা হয় একপদী সেট। অর্থাৎ যে সমস্ত সেটে একটি পদ থাকে, অর্থাৎ একটি উদাহরণ দেখে যাক। বাস্তব উদাহরণ কি বলেছে? সেট সমান পদ সেমিকোলন নয় কোলন, এটাকে কোলন বলা হয়। আমার জন্মদাতা মা অথবা বাবা, অর্থাৎ যদি মা হয় তাহলে সেটের পদ সংখ্যা হয়ে যায় আমার মা, আর যদি বাবা হয় তাহলে সেটের পদ হয়ে যায় আমার বাবা, অর্থাৎ সেটের একটি মাত্র পদ থাকে, তাই জন্য একে বলা হয় একপদী সেট অর্থাৎ সিঙ্গেলটন সেট। এখানে একটি উদাহরণ রয়েছে এক্স ইকালস টু 0। এখানে আরেকটি উদাহরণ রয়েছে এক্স লেস দেন 2, এক্স একটি জোড় সংখ্যা, এক্স লেস দেন ইকালস টু 2, এক্স একটি জোড় সংখ্যা, অর্থাৎ এখানে এক্স এর মান 2, তাই এখানে একটি পদ রয়েছে। ওকে, তারপরে আর একটি দেখা যাক শূন্য সেট। এরপরে হলো শূন্য সেট, অর্থাৎ যে সেটের কোনো পদ থাকে না।
তাকে বলা হচ্ছে শূন্য সেট। অর্থাৎ একে ফাই উচ্চারণ দ্বারা লেখা হয়, এই যে ফাই উচ্চারণ, একে বলা হয় ফাই, ফাই দ্বারা লেখা হয় এভাবে। উদাহরণ দেখে নিয়ে যাও। সেট বলছে শূন্য পদ, যেহেতু এখানে কোনো পদ থাকে না তাই এখানে শূন্য পদ কোলন সূর্যে বসবাসকারী প্রাণী, তাহলে সূর্যে যেহেতু কোনো প্রাণী বসবাস করে না তাই এই সেটের মধ্যে কোনো পদ থাকতে পারে না, তাই জন্য একে বলা হয় নাল সেট অর্থাৎ শূন্য সেট। গণিতের কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। এক্স একটি জোড় সংখ্যা 2 থেকে 4-এর মধ্যে, 2 4 বাদ দিক, কারণ এখানে লেস দেন রয়েছে, লেস দেন ইকালস টু নেই। ওকে, তাই জন্য এখানে 2 4 হবে না, তাহলে 2 4-এর মধ্যে যেহেতু কোনো জোড় সংখ্যা নেই তাই এটি একটি শূন্য সেট। ওকে, এরপর দেখা যাক উপসেট। দুটি সেটের মধ্যে প্রথম সেটকে দ্বিতীয় সেটের উপসেট বলা হবে যদি প্রথম সেটের প্রত্যেকটি পদ দ্বিতীয় সেটের পদ হয়ে যায়। অর্থাৎ আমি যদি ধরে নিই এই বিশ্বব্রহ্মাণ্ডটিকে একটি সেট ধরে নেওয়া যায়, যদি এই বিশ্বব্রহ্মাণ্ডটিকে একটি সেট ধরে নেওয়া যায় এবং পৃথিবীকে আরেকটি সেট ধরে নেওয়া যায়, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যেহেতু পৃথিবী উপস্থিত রয়েছে তাই আমার এই বিশ্বব্রহ্মাণ্ডের সেটটি একটি বড় সেট, এবং পৃথিবী যে সেটটি ধরে নিয়েছি সেটাও একটি সেট, কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে বড় সেট হলো বিশ্বব্রহ্মাণ্ডের সেট, তার মধ্যে কে রয়েছে? পৃথিবী রয়েছে, তাই এখানে বড় সেটটি হলো পৃথিবীর উপসেট। অর্থাৎ বড় সেটকে পৃথিবীর উপসেট বলা হয়, এ পৃথিবী উপসেট অফ বড় সেট, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সেট। একটি বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। কি বলেছে এখানে? এ ইকালস টু পদ জীব ও জড়ের সেট, আর এখানে কি বলেছে? এ বলেছে জৈব জড়ের সেট এবং বি বলেছে জড়বস্তুর সেট। অর্থাৎ এক্ষেত্রে বি সেটের যে পদ সংখ্যা সেখানে অবশ্যই বড়, কারণ এখানে শুধু রয়েছে জড়বস্তু বি সেটে, আর এ সেটে রয়েছে জীব ও জড়। অর্থাৎ এ সেটটি কার সাবসেট? এ সেটটি সাবসেট না বি সেটটি সাবসেট? অর্থাৎ বি সাবসেট অফ এ, অর্থাৎ বি হলো আমার এখানে ছোট এলিমেন্ট, ছোট সেট। অর্থাৎ বি সেটের সমস্ত পদ এখানে রয়েছে এ সেটে রয়েছে। আচ্ছা, এ সাবসেট কি হতে পারে? অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদ কি এ সেটে রয়েছে? অবশ্যই রয়েছে, কারণ এ সেটের পদ প্রত্যেকটি এ সেটে রয়েছে, তাই জন্য একে সাবসেট বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে চিহ্ন লেখা হয় এভাবে, সাবসেট ইউর মতো করে নিচে একটা আন্ডারলাইন দেওয়া হয়, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদ এ সেটে রয়েছে, তাই জন্য এখানে আন্ডারলাইন দেওয়া হয়। ওকে, আর যদি এ সেটের এখানে বাম দিকের সেটের থেকে ডান দিকের সেটে যদি একটি বেশি পদ উপস্থিত থাকে তখন আন্ডারলাইন দেওয়া হয় না, যেটাকে বলা হয় যথার্থ উপসেট। তো আমরা এখানে আরেকটি উদাহরণ জেনে নেব। এ ইকালস টু 1 থেকে 2-এর মধ্যেকার সংখ্যা এবং বি ইকালস টু 1 থেকে 2 সহ ও তাদের মধ্যেকার সংখ্যা। অর্থাৎ এখানে এ সাবসেট অফ বি, কিন্তু বি সাবসেট অফ এ হতে পারে না, অর্থাৎ বি এর প্রত্যেকটি এলিমেন্ট এতে নেই, তাই জন্য একে ডাজ নট কন্টেন লেখা হয়। ওকে, এখানে যেটা বলেছিলাম যে এ থেকে বি সেটে যদি একটি পদ বেশি থাকে, এখানে দেখা যায় তখন হয়ে যায় যথার্থ উপসেট। অর্থাৎ প্রথম সেটকে দ্বিতীয় সেটে যথার্থ উপসেট বলা হবে যদি দ্বিতীয় সেটের কমপক্ষে একটি পদ প্রথম সেটে না হয়। অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যায় যে এ সাবসেট বি, এ সাবসেট বি। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এর মান 1 থেকে 2-এর মধ্যবর্তী সংখ্যা এবং 1 সহ, কিন্তু 2 নেই, কিন্তু বি সেটে কি রয়েছে? 1 ও 2 সহ ও তাদের মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ বি সেটে একটি এলিমেন্ট বেশি রয়েছে যা হলো 2। সুতরাং আমি বলতে পারি যে বি এলিমেন্টটি বড়, বি সেটটি বড়, তাই জন্য একে বলা হয় যথার্থ উপসেট। অর্থাৎ এ সেটের থেকে বি সেটে একটি পদ বেশি রয়েছে। অপরভাবে বলতে পারি যে অপরভাবে কি বলতে পারি যে বি ওই সেটে, অর্থাৎ বি সেটের থেকে এ সেটে বেশি পদ রয়েছে। তো দুটি সেটের মধ্যে প্রথম সেটকে দ্বিতীয় সেটের অধি সেট বলা হবে যদি প্রথম সেটের কমপক্ষে একটি পদ দ্বিতীয় সেটের পদ না হয়। প্রথম সেটের কমপক্ষে একটি পদ, অর্থাৎ প্রথম সেটটি এখানে কোনটি ছিল? প্রথম সেট ছিল এখানে এ, প্রথম সেটের একটি পদ এখানে দ্বিতীয় সেটে না নেই, অর্থাৎ এখানে দ্বিতীয় সেট কি? ছোট সেট, অর্থাৎ এখানে দ্বিতীয় সেটটি আমার ছোট সেট হয়ে যায়, তাই জন্য এখানে এ
সরি এখানে মিস্টেক হয়েছে, এটা হবে এদিকেই এ হবে, এখানে লেখা মিস্টেক হয়েছে, এখানে হবে বি পজিশন সেট এ। ওকে, যেহেতু বি সেটে একটি পদ বেশি রয়েছে তাই এভাবে লেখা হয়। পরেরটা হচ্ছে সমান সেট অর্থাৎ ইকুয়াল সেট। দুটি সেটকে সমান বলা হবে যদি প্রথম সেটের প্রত্যেকটি পদ দ্বিতীয় সেটের পদ, অর্থাৎ আমি লিখতে পারি এ সাবসেট বি, এভাবে লিখতে পারি। আবার কি বলছে, দ্বিতীয় সেটের প্রত্যেকটি পদ প্রথম সেটেরও পদ, অর্থাৎ আমি লিখতে পারি বি সাবসেট অফ এ। তাহলে আমি লিখতে পারি কি এ সমান বি, অর্থাৎ যদি হয়ে যায় এ সাবসেট বি এবং বি সাবসেট এ, তাহলেই হয়ে যায় এ সাবসেট বি। ওকে, এ সমান বি, অর্থাৎ দুটি সেট সমান হয়ে যায়। এখানে একটি উদাহরণ রয়েছে, কি বলেছে, এই হলো 1 থেকে 10-এর মধ্যেকার জোড় সংখ্যা এবং 1 ও 10 নিয়ে, অর্থাৎ জোড় সংখ্যা বলতে এখানে এ সেটে কী কী রয়েছে, এ ইকালস টু 2, 4, 6, 8 আর 10। ওকে, বি সেটে কী রয়েছে, বি সেটে রয়েছে এক্স এলিমেন্ট যেটাকে দেখতে 2y ফর্মে, এবং ওয়াইটা কোথাকার 1 থেকে 5-এর মধ্যবর্তী ও 1, 500, অর্থাৎ আমি যদি ওয়াইকে 1 নিয়ে নিই তাহলে এক্সের হয়ে যায় 2, ওয়াইকে যদি 2 নিয়ে নিই এক্ষেত্রে হয়ে যায় 4, অর্থাৎ 2, 4, 6, 8, 10। এক্ষেত্রেও এ আর বি সমান হয়ে যায়। পরের সেট দেখা যাক, সার্বিক সেট, অর্থাৎ সেট আলোচনায় আমরা যত সমস্ত সেট নিয়েছি সমস্ত সেটগুলিকে একটি বৃহত্তর সেটের উপসেট ধরে নেওয়া হয়, সেই সেটটিকে বলা হয় আলোচ্য সেটের সার্বিক সেট, অর্থাৎ একে সাধারণত ইউ ও এস দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ আমি যদি একটা সেট ধরে নিই যে এ ইকালস টু 1 আর 2, এই দুটি এলিমেন্ট রয়েছে, অর্থাৎ এ সেটের যখন আমি সার্বিক সেট নেব সেই সার্বিক সেটের মধ্যে 1 ও 2 এলিমেন্ট পদ উপস্থিত থাকে, 1 আর 2 যেন উপস্থিত থাকে। অর্থাৎ আমি ইউ সমান এ হতে পারে, আবার ইউ সমান কি হতে পারে যে 1, 2, 3 এটাও হতে পারে, অর্থাৎ আমার 1 ও 2 যেন এই দুটি পদ উপস্থিত থাকে, তাহলেই আমার সার্বিক সেট হয়ে যায়। এখানে একটি বাস্তব উদাহরণ রয়েছে, দেখে নেওয়া যাক। এ ইকালস টু এক্স সাজ দ্যাট এ ইকালস টু এক্স সাজ দ্যাট 1 থেকে 10-এর মধ্যবর্তী একটি, আচ্ছা সরি এটা মিস্টেক হয়ে গেল কোনো কারণে, সার্বিক সেট এটা ছিল 1 থেকে 20-এর মধ্যবর্তী সংখ্যা, আর এখানে ইউ কি রয়েছে 1 থেকে 25-এর মধ্যবর্তী, অর্থাৎ ইউর মধ্যে কি 1 থেকে 20-এর মধ্যবর্তী সমস্ত এলিমেন্ট রয়েছে, তাই জন্য এখানে ইউ আমার সার্বিক সেট কোনটার, এ সেটের। আবার অপরপক্ষে বি সেটের সার্বিক সেট এটি হয়, কারণ এখানে 12 থেকে 25-এর মধ্যবর্তী, যা 1 থেকে 30-এর মধ্যবর্তীর মধ্যে রয়েছে, তাই এখানে বি এর সার্বিক সেট ইউ হয়ে যায়। পরেরটি দেখে নেওয়া যাক, সূচক সেট, যে সেটের পদসমূহ একটি সেটের উপসেট, অর্থাৎ সেটের উপসেট হতে গেলে আমরা জেনেছি যে একটি সেটের উপসেট হতে গেলে দুটিকে সেট হতে হয়, অর্থাৎ এ সাবসেট বি হতে হয়, সেক্ষেত্রে আমি উপসেট হতে বলতে পারি। অর্থাৎ আমি এই এ সেটটিকে নিয়ে যদি আরও একটি সেট গঠন করি তাহলে সেটিকে বলা হয় সূচক সেট। কার সূচক সেট, বি এর সূচক সেট, এবং বি এর সূচক সেট বলতে বি এর পদগুলি নিয়ে গঠিত সেটকে বোঝায়। অর্থাৎ এখানে একটি উদাহরণ দেখে নেওয়া যাক, এখানে বলছে এ 1 থেকে 4-এর মধ্যবর্তী সংখ্যা এবং একটি পূর্ণ সংখ্যা হওয়ার কথা এটি। ওকে, এটা 2 ও 3, 1 থেকে 2, 1 থেকে 4-এর মধ্যে 2 ও 3, অর্থাৎ আমি যদি শুধু 2 নিয়ে সেট গঠিত করি তখন শুধু 2 হয়ে যায়, এবং যা সাবসেট হয়ে যায় এ সেটের। অপরপক্ষে একই রকমভাবে যদি আমি 3কে নিয়ে সেট গঠিত করি তাহলে 3ও হয়ে যায় আমার এ সেটের সাবসেট, এবং এ নিজের সাবসেট হয়ে যায়। অর্থাৎ আমার যতগুলি জোড়া গঠিত হয়ে যায় সমস্ত জোড়া, অর্থাৎ এক্ষেত্রে 2n সংখ্যক হয়ে যায়। অর্থাৎ যদি সেটের মধ্যে 2টি পদ থাকে তাহলে 2 স্কোয়ার অর্থাৎ 4টি জোড়া পাওয়া যায়, এবং একটি জোড়া কি হয়ে যায়, ফাই হয়ে যায়, যেহেতু ফাই অর্থাৎ নাল সেট অর্থাৎ শূন্য সেট যে কোনো সেটের সাবসেট, তাই এখানে ফাই এলিমেন্টটিকেও নেওয়া হয়।
অর্থাৎ যে কোনো সেটের সূচক সেটে শূন্য সেট উপস্থিত থাকে। ওকে, এবং যদি কোনো সেটের সংখ্যা যদি কোনো সেটের পদ সংখ্যা যদি 3 হয় সেক্ষেত্রে সূচক সেটের পদ সংখ্যা কী হবে 2^3 অর্থাৎ 8টি। ঠিক আছে, সেট ভেন চিত্র দেখা যাক। অর্থাৎ যে চিত্রের সাহায্যে এখানে কি বলা হয় সেট প্রক্রিয়াসমূহ স্থাপন করা হয়। অর্থাৎ আমরা যা কিছু পড়ে এলাম সেটিকে একটি চিত্রের মাধ্যমে স্থাপন করা হয়। যেটা আমি প্রথমেই বলেছি যে যদি একটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে নেওয়া হয় ইউনিভার্সাল সেট, ওকে, এবং এই পৃথিবীকে যদি ধরে নেওয়া হয় একটি সেট এ, এবং পৃথিবীর মধ্যে সমস্ত বস্তুকে নিয়ে যদি একটি সেট গঠিত করা হয়, তা ইউনিভার্সের মধ্যে উপস্থিত রয়েছে। তাই আমরা কি বলতে পারি যে এ একটি সাবসেট কার ইউনিভার্সাল সেটের, এ সাবসেট হয়ে যায় ইউনিভার্সাল সেটের। তাই এখানে ইউনিভার্সের মধ্যে যেহেতু এটিকে রয়েছে তাই জন্য আমি একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো একটি সেট গঠন করি এভাবে, এবং তার মধ্যে এই সেটটিকে গঠন করা হয় বৃত্তাকারে, এবং যার মধ্যে এ সেটের প্রত্যেকটি পদ থাকে। যেহেতু ইউনিভার্সাল সেটে আরও অন্যান্য পদ উপস্থিত থাকে 5 ও 1000, সেগুলি এ সেটের মধ্যে নেই, তাই এটিকে বৃত্তের বাইরে লেখা হয়। ওকে, তা এখানে চিত্র বলতে শুধু চিত্রক বোঝায়, এখানে কোনো সংখ্যার লেখা হয় না, অর্থাৎ শুধু এক্ষেত্রে এটিকে ইউ লেখা হয় এবং এটিকে এ লেখা হয়। এটি হলো ভেনচিত্র। পূরক সেট কি বলেছে, পূরক সেটের যে ভেনচিত্র, একটি সেটের পূরক সেট বলতে ওই সেট বাদ দিয়ে সার্বিক সেটের মধ্যে থাকা সমস্ত পদকে নিয়ে গঠিত সেটকে বোঝায়। এখানে এ কমপ্লিমেন্ট হওয়ার কথা হয় এবং এটিকে এ মাথায় কমপ্লিমেন্ট বলে লেখা হয়। অর্থাৎ এ সেট ছাড়া এফ সেটের মধ্যে, আগের যে উদাহরণটি দেখে নেওয়া যাক, এ ইকালস টু 1 2 3 4, অর্থাৎ এ পদ ছাড়া 1 2 3 4 ছাড়া ইউনিভার্সাল সেটে যা পদ রয়েছে অর্থাৎ 5 ও 1000, এই 5 ও 1000কে নিয়ে যে সেটটি গঠিত হয় অর্থাৎ 5 ও 1000, তাকে আমরা বলছি পূরক সেট। ওকে, তাহলে এখানে একটি উদাহরণ লিখে দেওয়া যাক। যদি এ ইকালস টু 1 আর 2 হয় এবং ইউ যদি হয়ে যায় 1 2 আর 3, তাহলে আমার এ কমপ্লিমেন্ট হয়ে যায় 1 2 বাদ দিয়ে, অর্থাৎ শুধু 3 এলিমেন্ট হয়ে যায়। ওকে, এরপর দেখা যাক সেটের যোগ আর ছেদ, অর্থাৎ ইউনিয়ন ও ইন্টারসেকশন। দুটি সেটের যোগ বলতে কি বলছে প্রথম সেট অথবা দ্বিতীয় সেট অথবা প্রথম ও দ্বিতীয় সেট। কেন এভাবে বলা হয়, অর্থাৎ আমি কি বলতে পারি যদি প্রথম সেটের সমস্ত পদ দ্বিতীয় সেটে থাকে সেক্ষেত্রে শুধু দ্বিতীয় সেট হয়ে যায়, আবার যদি দ্বিতীয় সেটের প্রত্যেকটি পদ প্রথম সেটে থাকে অর্থাৎ সেক্ষেত্রে শুধু প্রথম সেট হয়ে যায়, এবং যদি প্রথম সেটের কোনো পদ দ্বিতীয় সেটে না থাকে আবার দ্বিতীয় সেটের কোনো পদ প্রথম সেটে না থাকে, অর্থাৎ সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সেট দুটোই হয়ে যায়, দুটারই সমস্ত পদ হয়ে যায়, সেই জন্য এখানে এভাবে লেখা হয়। তাই জন্য ইউনিয়ন বলতে প্রথম সেট অথবা দ্বিতীয় সেট ও প্রথম ও দ্বিতীয় সেটের পদ দ্বারা গঠিত সেটটিকে বোঝায়। আর ছেদ বলতে সাধারণ পদ, অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি একই পদ থাকে সেই পদগুলি নিয়ে গঠিত সেটকে আমরা ছেদ বলবো। তো এখানে একটি উদাহরণ রয়েছে কি এ ইকালস টু 800 101 এবং বি ইকালস টু 700 900 801 আর বি ইকালস টু 700 902, অর্থাৎ এ ইউনিয়ন বি বলতে 700কে আমি দুবার লিখবো না, 700কে একবার, যেহেতু সেটের সংজ্ঞা অনুসারে কি বলেছি যে প্রত্যেকটি পদ আমার পরস্পর থেকে পৃথক, তাই সেটটিকে আমি একবারই লিখবো 700টিকে। তাই 700 800 900 1 আর 2। ওকে, আর এই ইন্টারসেকশন বি বলতে অর্থাৎ কমন পদ সাধারণ পদ হলো 700, তাই এখানে এই ইন্টারসেকশন বি 700 হয়ে যায়। আচ্ছা, এ ইউনিয়ন এ কি হবে, তাহলে এর সঙ্গে যদি এর ইউনিয়ন করা হয়, এস মানে 700 সঙ্গে 700 একবারে এলো, অর্থাৎ আমি 700কে একবারে নেব, তাই এক্ষেত্রে ওই সেটটি আবার নিজে গঠিত হয়, অর্থাৎ এ ইউনিয়ন এ সমান আমার কি হয়ে যায় এই হয়ে যায়। ওকে, আবার কি এ যেহেতু এ সাবসেট অফ এ, আর ওটি পদ উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে এ ইকালস টু 0.2 0.3 0.4 0.4 আর বি কাজটি বলেছে 0.2 আর 0.3, সেক্ষেত্রে কি হয়ে যায়
যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বি সেটটি এ সেটের মধ্যে রয়েছে, তাই এ ইউনিয়ন বি কি হয়ে যায়, বড় সেটটি হয়ে যায়, অর্থাৎ এ সেট। তাহলে যদি এ সেট আমি দেখতে পাই যাই বড় হয়ে যায় কার থেকে, বি এর থেকে, অর্থাৎ এ সেট যদি বড় হয়ে যায় তখন ইউনিয়ন সেট কি হয়ে যায়, ওই বড় সেটটি হয়ে যায়। আর যদি ইন্টারসেকশন দেখি অর্থাৎ ছেদ সেট দেখি, সেক্ষেত্রে ছোট সেটটি আমার ইন্টারসেকশন হয়ে যায়। কারণ কি, এ সেটের মধ্যে বি সেট রয়েছে, অর্থাৎ এ আর বির মধ্যে কমন পদ, তখন বি হয়ে যায়। অর্থাৎ কমন পদ ছাড়াও আরও কিছু পদ কি রয়েছে, আরও কিছু পদ রয়েছে, সেগুলো এ সেটের মধ্যে রয়েছে। অর্থাৎ তখন আমি কি লিখতে পারি, তখন এ সেটটিকে যখন আমি বড় যখন চাই, অর্থাৎ যোগ যখন চাই, তখন আমি এ সেট পেয়ে যাই। আচ্ছা দেখে নেওয়া যাক এরপর কি বলছে। আরও একটি উদাহরণ দিয়েছে, এ ইকালস টু 10, 100, 1000, 1000 আর 10,000 আর 1,00,000। অর্থাৎ এক্ষেত্রে 10, 100, 1000, 1,00,000। আর এ ইন্টারসেকশন বি সমান কি বলেছে, ফাই, কারণ এই দুটি সেটের মধ্যে কোনো সাধারণ পদ নেই, তাই জন্য এ ইন্টারসেকশন বি ফাই হয়ে যায়। এ ডাজ নট কন্টেন বি এবং বি ডাজ নট কন্টেন এ, তাই জন্য এটি হয়। ওকে, অর্থাৎ আমি এক্ষেত্রে কি বলতে পারি, এ যদি সাবসেট অফ বি হয়ে যায় তখন আমি বলতে পারি, এ যদি সাবসেট অফ বি হয়ে যায় তখন এস ইউনিয়ন বি হয়ে যায় বড় সেটটি, অর্থাৎ বি, এবং এ ইন্টারসেকশন বি হয়ে যায় এ সেটটি। আচ্ছা, তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে কোন পদ থাকে, অর্থাৎ কোনো যদি পদ থাকে এ ইন্টারসেকশন বির মধ্যে, এই যে আমি দেখে নিই এখানে 700 এলিমেন্টটি যদি এ ইন্টারসেকশনের মধ্যে থাকে, তাহলে আমি কি বলতে পারি 700 এলিমেন্টটি কার মধ্যে আছে, বি এর মধ্যেও রয়েছে এবং এর মধ্যেও রয়েছে। কিন্তু যদি আমি বলি যে 700 এলিমেন্টটি এ ইউনিয়ন বির মধ্যে রয়েছে, তার মানে বলতে পারি আমি একবার বলতে পারি যে 700 এলিমেন্ট এর মধ্যে রয়েছে, বির মধ্যে রয়েছে। কিন্তু যদি 800 এলিমেন্টকে ধরে নিই তখন কি বলতে পারি যে 800 এলিমেন্ট এর মধ্যে রয়েছে, বির মধ্যে রয়েছে, কারণ এখানে বির মধ্যে নেই, দেখতেই পাচ্ছি। তাহলে আমার ইউনিয়নের মধ্যে যদি কোনো পদ থাকে আমি তা থেকে বলতে পারি না যে এ এবং বির মধ্যে রয়েছে, তখন আমি বলতে পারি যে এ অথবা বির মধ্যে, অর্থাৎ এ ইউনিয়ন বির মধ্যে যদি কোনো পদ থাকে তাহলে আমি বলতে পারি এ অথবা বির মধ্যে, অর্থাৎ এটি হয়ে যায় x belongs to a union b implies x belongs to a or x belongs to b, এটাকে বলা হয় belongs to চিহ্ন। ওকে, আর এটাকে বলা হয় ক্যাপ না কাপ, কোনটা বলা হয়, যেহেতু এটিকে কাপের মতো দেখতে তাই এটাকে বলা হয় কাপ, আর এটাকে বলা হয় যেহেতু ক্যাপ টুপির মতো দেখতে তাই জন্য এটিকে বলা হয় ক্যাপ। অর্থাৎ এক্স বিলংস টু যদি এ ইন্টারসেকশন বি হয়, এক্স এতেও থাকে এবং এক্স বিতেও থাকে, এবং এক্স বিলংস টু যদি এ ইউনিয়ন বি হয়, এক্স এতেও থাকে অথবা এক্স বিতে থাকে। আর যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মধ্যে থাকে, তাহলে তাতেও আমি কি বলতে পারি, তিনটাদের মধ্যে রয়েছে মানে এক্স এতেও রয়েছে এবং এক্স বি ইন্টারসেকশন সির মধ্যে রয়েছে, তারপরে আমি বলতে পারি যে এক্স বির মধ্যে রয়েছে এবং সির মধ্যে রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি তখন এক্স এ বি সি তিনটেরতেই রয়েছে। কিন্তু যদি আমি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এটি বলতে যদি এটি ধরে নিই তখন আমি কী বলতে পারি, এক্স এর মধ্যে রয়েছে এবং এক্স এবং নয় অথবা এক্স বি ইন্টারসেকশন সির মধ্যে রয়েছে, তাহলে এতেও রয়েছে অথবা বি ইন্টারসেকশন সির মধ্যে রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স যদি 700 এলিমেন্টকে ধরে নিই তখন আমি বলতে পারি কি এক্স বি অথবা এর মধ্যে রয়েছে, বি এবং এর মধ্যে রয়েছে। কিন্তু না, আমি তখন ধরেই নেব যে যদি বি এর মধ্যে নিই তাহলে বির মধ্যেই রয়েছে, শুধু বিটাকে ধরে নেব, অর্থাৎ যদি এ ইউনিয়ন বি মধ্যে থাকে অথবা আমি সবসময় ব্যবহার করব, ঠিক আছে। আর যদি ইন্টারসেকশন নিই তখন আমি এবংই ধরে নেব, ঠিক আছে। তো ভেন চিত্র দেখে নেওয়া যাক এখানে। তাহলে আমি যদি বলি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, অর্থাৎ 1 বিলংস টু যদি বলে দিই এ ইন্টারসেকশন বি, তখন 1 কার মধ্যে থাকে, 1 এবং 2 এ অথবা এ এবং বি দুটার মধ্যে থাকে। এবং যদি আমি বলে দিই যে এক্স এ ইউনিয়ন বির মধ্যে থাকে, তো তখন এই পুরোটার মধ্যে থাকে, অর্থাৎ আমি এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে। তাহলে 2 এর মধ্যেও রয়েছে এবং 3 বি এর মধ্যে রয়েছে, কিন্তু 2 আর 3 কোথায় রয়েছে, এ ইউনিয়ন বি দুটোতেই রয়েছে। কিন্তু আমি বলতে পারি না যে এক্স এ অথবা
এক্স এ এবং বির মধ্যে রয়েছে, অর্থাৎ আমি বলবো যে এক্স এখানে এর মধ্যেই রয়েছে, অর্থাৎ এ অথবা বির মধ্যে রয়েছে, তাই জন্যই বলা হয়। ওকে, অবশ্য এটা যেহেতু ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে তাই জন্য এটা বাইরের ইউর মধ্যে লেখা হয়। ওকে, এবার যদি এক্স এর মধ্যে এ ইউনিয়ন বির মধ্যে যদি না থাকে তাহলে কোথায় লেখা হয়? যেহেতু এক্স এলিমেন্টটিকে আমি ধরে নিয়েছি, তাই এক্স এ ইউনিয়ন বির মধ্যে নেই, মানে এক্স কোথায় রয়েছে? এ ইউনিয়ন বির বাইরে রয়েছে, অর্থাৎ ইউ মাইনাস এ ইউনিয়ন বির মধ্যে রয়েছে। এখন যদি ইউ আর এ ইউনিয়ন বি পরস্পর সমান হয়ে যায় তাহলে ইউ তখন কোথায় রয়ে যায়? তখন ওই এলিমেন্টটি ফাই সেটে রয়ে যায়। অর্থাৎ এক্স যদি এ ইউনিয়ন বিতে না থাকে তখন এক্স ইউ মাইনাস এ ইউনিয়ন বিতে থাকে, কিন্তু ইউ আর এ ইউনিয়ন বি যদি সমান হয়ে যায় তখন ওই এলিমেন্টটি ফাই সেটে অর্থাৎ শূন্য সেটে রয়ে যায়। বিচ্ছেদ সেট দুটি সেটের মধ্যে কোনো সাধারণ পদ না থাকলে দুটিকে বলা হয় বিচ্ছেদ সেট। অর্থাৎ এক্ষেত্রে সাধারণ পদ কখন থাকবে না, অর্থাৎ সাধারণ পদ যদি না থাকে তখন আমি বলতেই পারি যে এখানে কোনো আমার পদ নেই। ওকে, অর্থাৎ আমি এখানে একটি উদাহরণ দেখে নিয়েছি, a ইকালস টু 1 2 3 আর b ইকালস টু 4 5 এবং a ইন্টারসেকশন b ইকালস টু 5। কারণ কি a আর b এর মধ্যে কোনো সাধারণ পদ নেই, 1 এখানে, 2 এখানে, 3 এখানে আর 4 5 b সেটে, অর্থাৎ এদের মধ্যে কোনো এলিমেন্ট নেই, সাধারণ পদ কোনোটা তো নেই, দেখতেই পাচ্ছি, তাই জন্য একে a ইন্টারসেকশন b ইকালস টু 5 লেখা হয়। পরেরটা দেখে নেওয়া যাক, দুটি সেটের অন্তর। প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের অন্তর বলতে প্রথম সেট বাদ দিয়ে গঠিত সেট, কিন্তু দ্বিতীয় সেটের কোনো পদ নয়। অর্থাৎ প্রথম সেটে পদ নিয়ে গঠিত, বাদ দিয়ে বলি, প্রথম সেটের পদ নিয়ে গঠিত কিন্তু দ্বিতীয় সেটে নেই। অর্থাৎ এখানে 1 থেকে 100 মধ্যবর্তী সংখ্যা, অখণ্ড সংখ্যা, অর্থাৎ 1 থেকে 1 2 3 4 করে 90 থেকে 99 পর্যন্ত, 1 বাদ দিয়ে, অর্থাৎ 2 থেকে 99 পর্যন্ত। বি সেট বলতে 2 থেকে 94 পর্যন্ত, অর্থাৎ এখানে 94 পর্যন্ত হয়। এ মাইনাস বি যদি নেওয়া হয় তাহলে এখানে 95 এলিমেন্ট থাকবে, এখানে মিস্টেক রয়েছে কিছুটা, 95 এলিমেন্টে সমান হবে, তাহলে 95 96 97 98 99, অর্থাৎ এখানে 5টি পদ হয়ে যায়, এ মাইনাস বি সেটে 5টি পদ হয়ে যায়, এখানে কিছু মিস্টেক রয়েছে। সূত্র এবার কিছু দেখে নেওয়া যাক, যে বর্গ বৈষম্য সূত্র কি? আমি এটা প্রথমেই বলেছি যে যদি এ ইউনিয়ন এ সমান এই হয় এটাকে বলা হয়, আর এ ইন্টারসেকশন এ সমান এই হবে। বর্গ বৈষম্য সূত্র। বিনিময় সূত্র কি? এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ দুটা কি সমান হবে? অবশ্যই সমান হবে, কারণ আমি যখন ইউনিয়ন ধরে নেব, এক্ষেত্রে যখন ইউনিয়ন ধরা হয় 1 2 এ সেটেও যা থাকে এ আর বি সেটের মধ্যেকার সমস্ত এলিমেন্টকে বোঝায়, অর্থাৎ বি ইউনিয়ন এ সেটেও তা পদ থাকবে। কিন্তু ইন্টারসেকশন বলতে ইন্টারসেকশনের ক্ষেত্রে তাই হয়, এ আর বি এর মধ্যে সাধারণ পদ যা থাকে বি ও এর মধ্যে সাধারণ পদ তাই থাকে, তাই জন্য বিনিময় হয়ে যায় এ আর বি পরস্পর স্থান বিনিময়, অর্থাৎ এ আর বি স্থান বিনিময় করে, এ আর বি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ এর জায়গায় বি হয়ে যায় আর বি এর জায়গায় এ হয়ে যায়। ওকে, সংযোগ সূত্র কি বলা হয়? সংযোগ সূত্র বলতে এর সঙ্গে যদি আমি বি ইউনিয়ন সিকে নিই তখন আমি এ ইউনিয়ন বির সঙ্গে সিকে বলতে পারি। অর্থাৎ এখানে একটি উদাহরণ দেখে নেওয়া যাক, এভাবে। তাহলে আমি প্রথমে বি ইউনিয়ন সি করলাম, অর্থাৎ এই অংশটিকে বোঝায়। ওকে, অর্থাৎ এই অংশটিকে বোঝায়, কিন্তু এ নেই। এখন যদি এ ওর মধ্যে কিছুটা উপস্থিত থাকে, এর মধ্যে যদি কিছু সাধারণ পদ থাকে বি ইউনিয়ন সির মধ্যে, তাহলে এভাবে লেখা হয়, আর না হলে বাইরে থাকে এভাবে। যখনই এ এলিমেন্ট ওর মধ্যে সংযোগ হয়ে যায়, অর্থাৎ ইউনিয়ন হয়ে যায়, যোগ হয়ে যায়, তখন আমি এটিকে এর মধ্যে জুড়ে দিই,
অর্থাৎ এরকম করে দিই, তখন এই পুরো সমস্ত এলিমেন্টটিকে বোঝায়, সমস্ত। সেক্ষেত্রেও কি এ ইউনিয়ন বি কে যদি প্রথম ধরে নিই, আবার যদি এ ইউনিয়ন বি কে প্রথমে ধরে নিই, তাও একই হয়। এ ইউনিয়ন বি বলতে এটাকে এবং এই সেটটিকে বোঝায়, এবং তার সঙ্গে যদি সিকে ধরে নিই তখন আবার এটাকে বোঝায়, অর্থাৎ পুরো অংশ আমার সেমই থাকে, এই বাইরের অংশটি। বন্টন সূত্র কি বলেছে? বন্টন সূত্র বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি হয়ে যায়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখে নেব এটিকে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দেখে নেব এর সঙ্গে একে নেব আর কাকে নেব, বি ইন্টারসেকশন সি কে নেব। অর্থাৎ বি ইন্টারসেকশন সি বলতে এইটুকু অংশকে বোঝায়। তাহলে কি আমি বলতে পারি যে কি বলেছিল, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন সির মধ্যে কমন, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন সির মধ্যে কমন, অর্থাৎ এ ইউনিয়ন বি বলতে আমার এই সেটটিকে বোঝায়, সরি এটিকে, আর এ ইন্টারসেকশন সির বলতে এটিকে বোঝায়। অর্থাৎ কমন এলিমেন্ট কোনটা হয়ে যায়, সেক্ষেত্রে কমন এলিমেন্ট হয়ে যায় এ, দেখতেই পাচ্ছি এ। আর কি কমন এলিমেন্ট হয়ে যায়, এই যে অংশটি, এই অংশটি, অর্থাৎ দুটো সমানই হয়ে যায়। তাই এক্স বিলংস টু যখন বন্টন সূত্র করা হয়, এক্স বিলংস টু যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়ে যায়, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি হয়ে যায়। ওকে, অবেদ সূত্র কি, যদি ইউনিয়নের সঙ্গে এ সেট ধরে নেওয়া হয়, ইউনিভার্সের সঙ্গে যদি ইউনিভার্সাল সেটের সঙ্গে এ সেটের ইউনিয়ন অর্থাৎ যোগ করা হয়, তখন বড় সেটটি হয়ে যায়। কারণ কি, বড় সেটের মধ্যে ছোট সেট উপস্থিত থাকে। অপরপক্ষে কি বলতে পারি, যখন আমি এ সেটের সঙ্গে ইউনিভার্সাল সেটের ছেদ করি অর্থাৎ ইন্টারসেকশন নিই, তখন কি হয়ে যায়, ছোট সেটটি হয়ে যায়। কারণ কি, আমি বলতে পারি যখন ছেদ নিই তখন এ ইউ এর থেকে ছোট সেট, অর্থাৎ এ ইউ এর মধ্যে রয়েছে, তাই জন্য আমার ছোট সেটটিকে ধরে নেওয়া হয়। আর যদি এর সঙ্গে ফাই এলিমেন্টের ইউনিয়ন নিই, তখনও কি দেখা যায়, ফাই এলিমেন্টের মধ্যে যদি কোনো পদ নেই, তাই আমার এ সেটটি হয়ে যায়। আর যখন ইন্টারসেকশন নিই, কোনো পদ থাকে না, কোনো পদের সঙ্গে যদি এ সেটের কোনো কিছু পদের ইন্টারসেকশন নিই, সেক্ষেত্রেও সাধারণ পদ কী হয়ে যায়, এদের দুজনের মধ্যে কেউই থাকে না। ওকে, ডি মর্গানের সূত্র কি, ডি মর্গানের সূত্র হলো, এরপরে দেখে নেব, ডি মর্গানের সূত্র এ ইউনিয়ন বির যদি কমপ্লিমেন্ট দেখে নিই, এখানে দেখে নেব এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট বলতে এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এর কমপ্লিমেন্ট বলতে এই পুরো বাইরের অংশটিকে বোঝায়। তার সঙ্গে কাকে নেওয়া হয়েছে, এ কমপ্লিমেন্ট অর্থাৎ এবং বি কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন দেখে নেব, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে যদি ইন্টারসেকশন হয় কিনা। এ কমপ্লিমেন্ট বলতে এইটা বাদ দিয়ে বাকিটা, অর্থাৎ এভাবে। আর বি কমপ্লিমেন্ট বলতে এটা বাদ দিয়ে, তাদের মধ্যে কমনটা কি এলো, কমন এলো লাল আর হলুদ যেটাতে রয়েছে, লাল আর হলুদ যেটাতে রয়েছে, অর্থাৎ এখানে শুধু লাল রয়েছে, দেখে নাও এই যে অংশটা এখানে রয়েছে শুধু লাল, এখানে রয়েছে শুধু হলুদ, তাহলে এটা পুরোটা বাদ, অর্থাৎ এই পুরোটাকে বোঝায় বাইরেরটিকে। তাহলে ডি মর্গানের সূত্র ভেন চিত্রের সাহায্যে দেখানো হয়, প্রমাণ করা যায়। এখানে কিছু রয়েছে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান ইউনিয়ন ইউনিভার্সাল সেট, অর্থাৎ এটা এ সেট,
যদি ভিতরটাকে এ সেট ধরে নিই, এর সঙ্গে যখন আমি এ কমপ্লিমেন্ট নেব, বাইরের অংশটি নেব, তখন আমার ইউনিভার্সাল সেটটাই হয়ে যায়। আবার যদি এর সঙ্গে যখন আমি বাইরের সেটের কমন নেব, সাধারণ পদে নেব এই বাইরের সেটটি, তখন কি এ সেটের সঙ্গে কোনো সংযোগ নেই, তাই সাধারণ পদ থাকতে পারে না, অর্থাৎ তখন ফাই হয়ে যায়। কিন্তু যদি এ সেটের কমপ্লিমেন্ট নেওয়া হয়, অর্থাৎ প্রথমে আমি পৃথিবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে এলাম এই কমপ্লিমেন্ট দ্বারা, এবং তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কমপ্লিমেন্ট দ্বারা আবার পৃথিবীতে পৌঁছে গেলাম, অর্থাৎ এই কমপ্লিমেন্ট হয়ে যায় এ সেট। সিমিলারলি ইউর কমপ্লিমেন্ট যদি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আর কোথাও যেতে চাই, বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়া তো কোথাও নেই, স্থান নেই, অর্থাৎ শূন্য সেটে চলে যাব। আর যদি শূন্য সেটে থাকতে চাই, শূন্য সেটের কমপ্লিমেন্ট যদি খুঁজে যাই, শূন্য সেটের থেকে কমপ্লিমেন্টে যখন আমি আসতে হবে, তখন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে পৌঁছে যাব, অর্থাৎ ইউনিভার্সাল সেটেই পৌঁছে যাব। সেট এখানে শেষ হলো। এবার সম্বন্ধ কি? সম্বন্ধ হলে দুটি সেটের মধ্যে সম্বন্ধ হয়। তাহলে দুটি সেট বলতে আমরা সম্বন্ধ প্রথম কি খুঁজি, অর্থাৎ এক্ষেত্রে যখন দুটি ব্যক্তি বিবাহিত হয়, অর্থাৎ তখন পুরুষ ও স্ত্রী ব্যক্তির মধ্যে সম্বন্ধ স্থাপন হয়ে যায়। অর্থাৎ কি, সেক্ষেত্রে পুরুষ ব্যক্তি একটি সেট এবং স্ত্রী ব্যক্তি একটি সেট, এবং সম্বন্ধকে কার্তেশীয় গুণফল অর্থাৎ এভাবে লেখা হয়। সম্বন্ধের প্রথম সেট থেকে একটি এলিমেন্ট এবং দ্বিতীয় সেট থেকে একটি এলিমেন্ট লেখা হয়, নিয়ে জোড়া অর্থাৎ এভাবে লেখা হয়। ওকে, তাহলে সম্বন্ধের প্রত্যেকটি পদ একটি জোড়া হয়। তো শূন্য নয় এমন দুটি সেটের কার্তেশীয় গুণফলের সেটের উপসেটকে বলা হয় প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে সম্বন্ধ আছে। কার্তেশীয় গুণফলটা একবার কি জেনে নিই। দুটি সেটের কার্তেশীয় গুণফল বলতে সব ধরনের ক্রমিত জোড়সমূহ দ্বারা সেটকে বোঝায় যে সেটের প্রথম পদ যে জোড়ের প্রথম সেটের পদ এবং দ্বিতীয় পদ দ্বিতীয় সেটের পদ। অর্থাৎ যদি আমি এ সেটটিকে 1, 2 এবং বি সেটটিকে 3, 4 ধরে নিই, এ ক্রস বি হয়ে যায়, তখন কি প্রথম সেটের সঙ্গে প্রথম এলিমেন্ট 1, 2, 1, 3, 1, 4 এবং 2, 3, 2, 4। ওকে, বিসির একই রকম 3, 2, 3, 3 এবং 4, 2, 4, 3। ঠিক আছে, তাহলে এখানে কিছু রয়েছে বি ক্রস এ ক্রস সি, তুমি নিজে খুঁজে বের করে নিও। আরও কি রয়েছে, এ বি যদি 2, 3 এবং বি যদি 2, 3 হয়, অর্থাৎ এ এবং বি সেটে যদি সমসংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি সেটে কটি পদ থাকবে? এ ক্রস বি সেটে 2 ক্রস 2, অর্থাৎ মানে 2, 2 এ একটি জোড়া। আবার কি 3, 3, আর কি 2, 3, অর্থাৎ এক্ষেত্রেও 4টি এলিমেন্ট পাওয়া যায়। অর্থাৎ কি, যদি n অফ এ নাম্বার অফ এলিমেন্ট অফ এ যদি m অর্থাৎ 2 এক্ষেত্রে, এবং নাম্বার অফ এলিমেন্ট ইন বি যদি n অর্থাৎ এক্ষেত্রেও 2 হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি ইজিক্যালস টু m গুণিত n, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। তাহলে এক্ষেত্রে 4টি হয়ে যায়, 2 গুণিত 2, 4। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে n ক্রস এ ক্রস বি সেটে কটি এলিমেন্ট থাকে n অফ, অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যায় n অফ এ ইন্টু n অফ এ ক্রস বি অর্থাৎ সেক্ষেত্রে কি হয়ে যায়, প্রথমে n ক্রস এ সেটে m সংখ্যক অর্থাৎ 2টি, এবং এক্ষেত্রে আগেই বের করেছি 4টি, 2, 4, 8টি হয়ে যায় এলিমেন্ট। আচ্ছা, যদি x বিলংস টু এ ক্রস বি হয়, এটা কি সম্ভব নয়। কারণ কি, আমি এ ক্রস বি বলতে ক্রমিত জোড় সমূহ দ্বারা সেট বলেছি, অর্থাৎ x বিলংস টু এ ক্রস বি হতে পারে না। তখন কি হয়ে যায় যে এক্স ওয়াই দুটি জোড়া হয়ে যায়, একটি জোড়া, অর্থাৎ কার্তেশীয় গুণফলের যে সেট রয়েছে তার মধ্যে সবসময় দুটি জোড়া থাকে, বিবাহিত ব্যক্তির মতো দুটি জোড়া, অর্থাৎ প্রথম সেটে এক্স চলে যায় এবং দ্বিতীয় সেটে ওয়াই চলে যায়, অর্থাৎ এক্স বিলংস টু এ এবং
ওয়াই বিলংস টু বি। এখানে দেখে নিন না, এখানে দেখো 3 2, অর্থাৎ 3 প্রথম সেটের এলিমেন্ট কোনটা, বি, আর 2 সি সেটের এলিমেন্ট। কীরকম হয় বলতে পারি, দেখে নেওয়া যাক পুরো সম্বন্ধ। এ ইকালস টু যদি 1 2 3 এবং বি ইকালস টু 4 5, তাহলে এ ক্রস বি এই সেটটি পাওয়া যায়। এন অফ এ ক্রস বি তখন কী হয়ে যায়, 3 গুণিত 2 অর্থাৎ 6টি, 1 2 3 4 5 6, 6টি এলিমেন্ট। আর যদি এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ সম্বন্ধে যদি থেকে যায় তখন কি হয়, এক্স ওয়াইয়ের থেকে বড় হয়। অর্থাৎ সম্বন্ধ কীভাবে হয়, অর্থাৎ একটি সেক্ষেত্রে কন্ডিশন চলে আসে। এমন কি কার্তেশীয় গুণফলের সেটে কোনো কন্ডিশন থাকে না, অর্থাৎ শর্ত থাকে না। যখন কিন্তু সম্বন্ধ গঠিত হয় তখন একটি শর্ত চলে আসে। অর্থাৎ এক্স বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ এভাবে গঠিত যে এক্স ওয়াইয়ের থেকে বড়। এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, অর্থাৎ প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট থেকে বড়, এক্ষেত্রে তাহলে কি হয়, এক্ষেত্রে যেহেতু কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ এক্ষেত্রে আর সমান তখন কি হয়ে যায়, ফাই হয়ে যায়। ওকে, অর্থাৎ ফাই সম্বন্ধ শূন্য সম্বন্ধ হয়ে যায়। যদি এক্স ওয়াইয়ের থেকে যদি কম হয়ে যায়, অর্থাৎ এক্স ওয়াইয়ের থেকে ছোট, তখন কি হয়ে যায়, এই সমস্ত এলিমেন্ট হয়ে যায়, বা সমস্ত এলিমেন্টের মধ্যে যে কোনো দুটি। অর্থাৎ যদি আমি নিই আর সেটে, যদি এভাবে নিই 1 আর 4, শুধু প্রথমটিকে নিয়ে নিই 1 আর 4, তখন সেক্ষেত্রে আর একটি সম্বন্ধ হয়ে যায়। এবং সম্বন্ধকে কীভাবে লেখা হয়, এক্স আর ওয়াই এভাবে লেখা হয়। এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু যদি আর হয়ে যায় তখন এক্স আর ওয়াই লেখা হয়। গণিতের ভাষায় যদি এক্স বিলংস টু এবং যদি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তবে এক্স ওয়াই বিলংস টু আর হবে যদি এক্স লেস দেন গ্রেটার দেন ওয়াই হয়। ওকে, আচ্ছা, ক্ষেত্র অঞ্চল কি বলেছে, কোনো সম্বন্ধের প্রমিত জোড় সমূহের প্রথম পদগুলি নিয়ে গঠিত সেটকে ওই সেটটির কি বলা হয়, ক্ষেত্র। অর্থাৎ এক্ষেত্রে আমি কি দেখেছিলাম, প্রথম সেট বলতে এ সেটটিকেই বোঝায়। এখানে সেই একই কথাই লেখা রয়েছে যে প্রমিত জোড় সমূহের প্রথম পদগুলি নিয়ে গঠিত। অর্থাৎ প্রথম পদ এখানে কী কী ছিল, 1, এখানেও 1, এখানে 2, তারপরে 3, অর্থাৎ আমি 3কে একবারই নেব, 1 2 3, অর্থাৎ এই এ সেটটি গঠিত হয়। সিমিলারলি দ্বিতীয় সেটটিকে দেখে গঠিত হবে 4 5, সেটিকে বলা হয় পাল্লা সেট, অর্থাৎ প্রসার সেট, রেঞ্জ সেট। ওকে, তাহলে ডোমেন আর রেঞ্জ, ডোমেনটাকে কীভাবে লেখা হয়, ডোমেন অফ আর, অর্থাৎ এক্স সাচ দ্যাট এক্স এভাবে গঠিত হয় যে এক্স ওয়াই বিলংস টু আর এর মধ্যে, অর্থাৎ সম্বন্ধে থাকে। আর ওয়াই এখানে রেঞ্জ সেট, অর্থাৎ ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। একটা উদাহরণ দেখে নেওয়া যাক, যদি আর 1 2 আর 2 3 হয়, অর্থাৎ সেক্ষেত্রে ডোম অফ আর, অর্থাৎ ডোমেন অফ আর হয়ে যায় 1 2, আর রেঞ্জ অফ আর হয়ে যায় 3 4। ওকে, বিপরীত সম্বন্ধ, অর্থাৎ ইনভার্স রিলেশন, দুটি সেটের বিপরীত সম্বন্ধ থাকবে যখন সে দুটির মধ্যে সম্বন্ধ থাকে। বিপরীত সম্বন্ধকে আর টু দি পাওয়ার -1 এভাবে লেখা হয়, আর -1। মাথায় এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। আর মাইনাস সমান তাহলে কি হয়, উল্টোটা হয়ে যায়, অর্থাৎ প্রথম সেট দ্বিতীয় সেটে চলে আসে এবং দ্বিতীয় সেট প্রথম সেটে চলে যায়। অর্থাৎ এখানে এক্স ওয়াইটাকে ঘুরিয়ে লেখা হয় ওয়াই এক্স, অর্থাৎ ক্ষেত্র সেট আর পাল্লা সেট পরস্পর চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বিপরীত সম্বন্ধের ক্ষেত্রে পাল্লা সেট আর ক্ষেত্র সেট চেঞ্জ হয়ে যায়। তাহলে যখন 1 2 3 থেকে বিতে একটি সম্বন্ধ থাকে তখন কি হয়, এক্স ওয়াই, এক্স আর ওয়াই লেখা হয় কীভাবে, যে ওয়াই ইকালস টু এক্স প্লাস 1, তখন কী লেখা হয়, আর এর মধ্যে একটি বড় হয়ে যায়, প্রথম সেট থেকে এক বড়, অর্থাৎ 1-এর সঙ্গে যদি 1 বড় হয় 2 হয়ে যায়, 2-এর সাথে 1 বড় অর্থাৎ 3 হয়ে যায়, এবং 3-এর থেকে 1 বড় 4, অর্থাৎ এভাবে গঠিত হয়। কিন্তু 3-এর সঙ্গে 3 হবে না, কারণ 3 সমান 3 প্লাস 1, এটা সম্ভব নয়, তাই জন্য এটাকে লেখা হয় না। অর্থাৎ এখানে কন্ডিশন অনুযায়ী লেখা হয়। অর্থাৎ তখন আর ইনভার্স কী হয়ে যায়, অর্থাৎ বিপরীত সম্বন্ধ, এই যে আর দ্বারা যে গঠিত সেট হয়েছে ক্রমিত জোড়গুলি উল্টে যায়। অর্থাৎ 1 2 ছিল এখানে আর সেটে, এখানে হয়ে যায় 2 1, এখানে হয়ে যায় 2 3 3 1। তখন কি সম্বন্ধটা কি হয়ে যায়, যে এক্স আর ইনভার্স
ওয়াই সমান এভাবে গঠিত যে যে এক্স সমান উল্টে যায়, এখন এক্ষেত্রে কি হয়ে যায়, এক্স সমান কি হয়, এক্স সমান ওয়াই প্লাস ওয়ান, এক্স ওয়াই চেঞ্জ হয়ে যায় পরস্পর, এক্ষেত্রে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, কিন্তু আর ইনভার্সের ক্ষেত্রে হয়ে যায় এক্স সমান ওয়াই প্লাস ওয়ান। ওকে, তাহলে আমি পরস্পর বলতেই পারি যে ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর ইনভার্স সমান, আর রেঞ্জ অফ আর আর ডোমেন অফ আর ইনভার্স পরস্পর সমান হয়ে যায়। এবার রিফ্লেক্সিভ রিলেশন কি, শূন্য নয় এমন একটি সেট এর উপর আর সম্বন্ধকে সসম অর্থাৎ রিফ্লেক্সিভ বলা হবে যদি প্রত্যেক এ বিলংস টু আর এর জন্য এ কমা এ বিলংস টু আর হয়, প্রত্যেক এ বিলংস টু, সরি এটা মিস্টেক হয়েছে, প্রত্যেক এ বিলংস টু ক্যাপিটাল এ হওয়ার কথা ছিল এটা, কারণ এ বিলংস টু ক্যাপিটাল আর হতে পারে না, কারণ আর সেটে দুটি পদ থাকে, চমিত জোড় থাকে, অর্থাৎ এক্ষেত্রে এ বিলংস টু এ হওয়া উচিত। তাই তখন কি হয়ে যায়, তাহলে যদি আমি এ সেটের মধ্যে একটি এলিমেন্ট এককে ধরে নিই, ওয়ান বিলংস টু এ, তখন কি হয়ে যায় কি, যে ওয়ান কমা ওয়ান আর সেটে আছে কিনা দেখবো, তাহলে এখানে রয়েছে অবশ্যই। আবার যদি দুইকে তুলে নিই, দুই বিলংস টু এ, অবশ্যই তখন দুই দুই বিলংস টু আর, হ্যাঁ রয়েছে। তিনকেও যদি তুলে নিই তখন তিন তিন, অর্থাৎ আমি এ সেট থেকে যতগুলি এলিমেন্ট আছে প্রত্যেকটি এলিমেন্টকে একবার করে তুলবো এবং দেখে নেব যে সেই সেটের সঙ্গে সেই এলিমেন্টের সঙ্গে ওই এলিমেন্টের যখন আমি সম্বন্ধ অর্থাৎ ক্রমিত জোড় তৈরি করি, সেই যে ক্রমিত জোড়টা তৈরি হয় সেটি আর সেটে রয়েছে কিনা। এখানে যেহেতু রয়েছে তাই আমি আর সম্বন্ধ আকারে কী বলতে পারি, সসম সম্বন্ধ। আচ্ছা, এখানে এখানে দেখা যাক, এখানে এক দুই, দুই দুই আর এক এক রয়েছে, অর্থাৎ এখানে কি নেই, তিন তিন নেই, তাই জন্য এখানে আর সম্বন্ধ সসম নয়। তাহলে আমি যখন তিন এলিমেন্টটিকে তুলব, তিন এলিমেন্টটিকে যখন তুলব, থ্রি বিলংস টু এ, থ্রি বিলংস টু এ, তখন আমি কি ডাজ নট ইমপ্লাই বলতে পারি, ডাজ নট ইমপ্লাই তিন কমা তিন, বা ডাজ ইমপ্লাই ডাজ নট বিলংস টু আর তিন কমা তিন, তখন আর সম্বন্ধ সবসময় নয়। আচ্ছা, সিমেন্টিক রিলেশন দেখা যাক, প্রতিসম সম্বন্ধ, শূন্য নয় এমন একটি সেট এ এর উপর আর সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ বলা হবে যদি এ বি বিলংস টু আর, অর্থাৎ এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই করে বি কমা এ বিলংস টু আর সমস্ত এ বি এর জন্য, সমস্ত এ বি এর জন্য বলতে সমস্ত এ বি বিলংস টু এ এর জন্য। ওকে, তাহলে আমি এ সেটের একটি এলিমেন্ট তুললাম এক, এ সেটের একটি এলিমেন্ট তুললাম এক, আবার এ সেটের আরেকটি এলিমেন্ট তুললাম, আরও একটি এলিমেন্ট তুললাম এক, দুটাতেই এক তুললাম, তাহলে এক কমা এক বিলংস টু কি, ইমপ্লাই করছে, উল্টাবো আমি একে, এক এর কাছে এক আছে তাহলে একই রইল, অর্থাৎ এক্ষেত্রে এক এক রয়েছে, তাহলে ঠিক আছে, একের জন্য ট্রু। এক দুই, এক দুই তুললাম, অর্থাৎ এক্ষেত্রে দুই এক থাকার কথা, যদি এক দুই থাকে তাহলে দুই এক থাকবে, অবশ্যই রয়েছে এক দুই আর দুই এক, ঠিক আছে। কিন্তু যদি, তাহলে আমাকে কোন এলিমেন্ট তুলতে হবে, আর সেটের মধ্যে সেই এলিমেন্ট তুলতে হবে যা আর সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ আমি দুই তিন এখানে তুলতে পারবো না, কারণ দুই তিন আর এর মধ্যে নেই, কারণ দুই তিন আর এর মধ্যে নেই। তাহলে আমি এখানে আর সেট থেকে জোড় তুলব, ক্রমিত জোড় তুলব, আর সেট থেকে এক দুই তুলেছি, দুই এক রয়েছে, আবার যদি দুই এক তুলি তাহলে এক দুই থাকবে, কিন্তু দুই তিন যেহেতু আর সেটের মধ্যে নেই তাই আমি দুই তিনকে তুলতে পারবো না। তার মানে এই নয় যে প্রতিসম সম্বন্ধ নয়, আর সেট অবশ্যই প্রতিসম সম্বন্ধ, কিন্তু আর সেটের মধ্যে দুই তিন থাকতে পারে না, আমি দুই তিন গঠিত নেই, অর্থাৎ এক্ষেত্রে যে রিলেশন গঠিত হয়েছে সেখানে দুই তিন নেই। আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক, কি বলেছে এখানে, এক দুই বিলংস টু আর, এখানে একটি রয়েছে আর ইকালস টু এক এক দুই দুই, তিন তিন দুই এক, এক দুই, তার যখন আমি এক এক নেব অবশ্যই রয়েছে, কিন্তু যখন আমি এক, আচ্ছা এটা একটা উদাহরণ যে আর সম্বন্ধ সসম এবং প্রতিসম সম্বন্ধ দুটোই দেখে নেব।
যে আর সম্বন্ধের মধ্যে কি রয়েছে, 1 1 রয়েছে, 2 2 রয়েছে এবং 3 3 রয়েছে, অর্থাৎ এখানে আর সম্বন্ধ অবশ্যই সৎসম। প্রতিসম এই কারণে কি 2 3কে যখন আমি তুলি তখন 1 2 পাওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে আর সম্বন্ধ প্রতিসম সৎসম। কিন্তু এখানে যে আর সম্বন্ধ রয়েছে, এখানে যে আর সম্বন্ধ রয়েছে সেটি কি সৎসম প্রতিসম? না, সৎসম নয়, কারণ এখানে সৎসমের সংজ্ঞা অনুসারে 3 এলিমেন্টই এতে রয়েছে, 3 এলিমেন্টের জন্য 3 3 এখানে নেই, 3 3 এখানে নেই, তাই জন্য এখানের আরটি সৎসম নয়, কিন্তু এখানের আরটি সৎসম। কারণ যদি 3 এলিমেন্টকে তুলে নিই, এ থেকে তুলে নিই, তখন সেটি 3 3 আর এর মধ্যে রয়েছে, তাই জন্য আর সম্বন্ধ এখানে সৎসম হয়ে যায়। ওকে, সংক্রমণটি কি, এবি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর ইমপ্লাই করবে কি, তাহলে এখানে বি মাঝখানে যে বি দুটো উড়ে যায়, এ এবং সি লাস্ট এলিমেন্ট দুটো, প্রথম এবং শেষ এলিমেন্ট দুটো যেন তাদের মধ্যে যে জোড় তৈরি হয় সেটা যেন আর এর মধ্যে থাকে। অর্থাৎ 1 2 3-এর মধ্যে যদি আমি 1 1 আর 2 2কে বেছে নিই, 2 2কে বেছে নিই, তখন আমি দেখে নেব যে মাঝখানে দুটি এলিমেন্ট বাদ, অর্থাৎ 1 আর 2 বাদ, সেক্ষেত্রে 1 2 গঠিত হয়, অর্থাৎ 1 2 আমার এলিমেন্টের মধ্যে রয়েছে। আবার যখন আমি 2 3 2 2 3 3কে বেছে নেব, 2 2 3 3কে বেছে নেব, বেছে নিতে পারবো না, কারণ কি আমার এখানে সংজ্ঞা অনুযায়ী রয়েছে যে 1 এ বি, অর্থাৎ প্রথমটা আর শেষটা আলাদা হতে পারে, কিন্তু মাঝখানের দুটো যেন একই এলিমেন্ট হয়। অর্থাৎ আমি যে আগে উদাহরণটা দিলাম ওটি ভুল উদাহরণ, ওটা ধরা যাবে না, কারণ মাঝখানে দুটি এলিমেন্ট এক্ষেত্রে সঠিক একই ছিল না, এই যে 1 আর 2। ওকে, অর্থাৎ এখানে আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক, যে 1 2 আর 2 2, এটি সঠিক উদাহরণ। তাহলে এখানে মাঝখানে দুটি এলিমেন্ট ঠিক রয়েছে, বি বি, আর বাইরের দুটি বাইরের এ অর্থাৎ 1 আর সি অর্থাৎ 2, তাহলে 1 2 দ্বারা গঠিত সেট হ্যাঁ রয়েছে, এখানে রয়েছে, অর্থাৎ আর সম্বন্ধ সংক্রমণ। তাহলে আমি এখানে সেই এলিমেন্ট দুটিকে তুলতে পারবো যেখানে এ বি আর বি সি, অর্থাৎ প্রথম কমিত জোড়ের যে শেষ সংখ্যাটা এবং দ্বিতীয় কমিত জোড়ের প্রথম সংখ্যাটা যেন একই হয়। তাহলে আমি বলতে পারবো যে প্রথম কমিত জোড়ের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় কমিত জোড়ের শেষ সংখ্যা দ্বারা গঠিত জোড় যেন আর সেটের মধ্যে থাকে। ওকে, বিপরীত সম্বন্ধ কি, বিপরীতসম। শূন্য না একটি সেটের উপর আর সম্বন্ধকে বিপরীতসম বলা হবে যদি এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর ইমপ্লাই করে অবশ্যই এ সমান বি। অর্থাৎ এখানে আমি একটি যদি ধরে নিই যে 1 2 আর 3 দ্বারা গঠিত একটি সেট, আর এখানে 4 4, ঠিক আছে, তাহলে আর সম্বন্ধে আমি কি লিখতে পারি, আর সম্বন্ধ 1 1 লিখব, কারণ 1 1 অবশ্যই বিলংস টু আর, এবং উল্টাটাও লিখতে পারি 1 1 বিলংস টু আর। তাহলে তখন আমি কি ইমপ্লাই করি যে 1 সমান 1 সমান 1। কিন্তু যদি এখানে 1 আর 2 যদি ধরে নিই, যদি নিয়ে নিই আর এর মধ্যে, তাহলে 1 1 বিলংস টু আর অবশ্যই, কিন্তু এর উল্টোটা কি না আছে, এই সরি 1 2 আর 2 1, 2 1 বিলংস টু আর কি আছে, অবশ্যই আছে। আমি যদি ধরে নিই 1 2 আর 2 1 যদি এ সেটের মধ্যে থাকে, আর সেটের মধ্যে, তাহলে আমি কি 1 সমান 2 বলতে পারি না, তখন আর সম্বন্ধ কি হয় না, বিপরীতসম সম্বন্ধ হবে না। অর্থাৎ এক্ষেত্রে আর সম্বন্ধ যদি বিপরীতসম হয় অবশ্যই সেটি সৎসম হবে, শুধুমাত্র সৎসম হবে, কারণ 1 1 এই দুটি সমান হয়, 2 2 এই দুটি সমান হয়। ওকে, সমতুল্যতা কি, সমতুল্যতা হলো সেই সেট সমতুল্যতা সম্বন্ধ যেখানে সৎসম প্রতিসম আর সংক্রমণ, অর্থাৎ তাকে 3টি সৎসম প্রতিসম আর সংক্রমণ, এই 3টা সম্বন্ধ হলেই, এই 3টা সম্বন্ধ যদি আর এর মধ্যে উপস্থিত থাকে তাহলে সেটি সমতুল্যতা সম্বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে একটা উদাহরণ রয়েছে 1 2 3, আর বি সেটটিকে এ সেটের উপর একটা এ সেটের সঙ্গে এ সেটের সম্বন্ধ যদি ধরে নেওয়া হয়, তাহলে 1 1 2 2 আর 3 3, আর 1 2 আর 2 1, এক্ষেত্রে আর সম্বন্ধ কি সমতুল্যতা হয়, সৎসম হয়, কারণ 1 1 2 2 3 রয়েছে, আর প্রতিসম হয় কারণ 1 2 এর 2 1 রয়েছে,
আর সমতুল্যতার ক্ষেত্রে কি হয়, 1 2 আর 2 1কে যদি ধরে নিই তাহলে মাঝখানে দুটি এলিমেন্ট 2 2 একই রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে মাঝখানে দুটি এলিমেন্ট উড়ে যায় এবং লাস্টের দুটি এলিমেন্ট অর্থাৎ 1 1 হ্যাঁ অবশ্যই সেটা রয়েছে। তাহলে আমি বলতেই পারি যে আর সম্বন্ধের ক্ষেত্রে সমতুল্যতা সম্বন্ধ, কিন্তু এখানের ক্ষেত্রে হবে না। লাস্টের এলিমেন্ট 1 2 আর 1 2 আর 1 2 এর কি নেই, 2 1 নেই, অর্থাৎ প্রতিসম নয়, তাই জন্য আর সম্বন্ধ সমতুল্যতা হবে না। এই যে এলিমেন্টটা ভুল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব চিত্রণের দিকে। ঠিক আছে, চিত্রণ কি বলেছিলাম, যখন তুমি মোবাইলের কোনো সুইচ কোনো দাবা অর্থাৎ স্ক্রিন টাচ করো তখন আমরা কি দেখি যে মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কি আমার এখানে ইনপুট আমি টাচ করলাম, অর্থাৎ যদি আমি কিপ্যাড মোবাইল থাকে, কিপ্যাড মোবাইলে 1 2 3 4 দ্বারা গঠিত যে সেটটি হয়ে যায় তখন আমার একটা সেট হয়ে যায়, ওটা একটা ইনপুট সেট। আর আউটপুট সেট কি হয়ে যায়, অর্থাৎ যখন আমরা কোনো আউটপুট পাই, চিত্রণটা হচ্ছে সেরকমই জিনিস একটা। অর্থাৎ প্রথম সেটের দ্বারা গঠিত সেট, প্রথম সেটের দ্বারা গঠিত পদ যদি দ্বিতীয় আরেকটি সেটে চিত্রণ গঠন করে, অর্থাৎ দ্বিতীয় সেটের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, এমনভাবে সংযুক্ত হয় যে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদ সংযুক্ত হয়ে যায়, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ সৃষ্টি করা যায়, মানে দ্বিতীয় সেটের একটি পদ সৃষ্টি করা যায়। যেমন প্রথম সেটে একটি পদ রয়েছে 2 এবং দ্বিতীয় সেটের একটি পদ রয়েছে 4, আমি 2 থেকে 4 সৃষ্টি করতে পারি কিভাবে, 2 স্কোয়ার করে বা 2 গুণিত 2 করে, অর্থাৎ সেক্ষেত্রে আমি সংযুক্ত করতে পারি ওই স্কোয়ার এলিমেন্টটা দ্বারাই, অর্থাৎ স্কোয়ার ফাংশনটা দ্বারাই, অর্থাৎ স্কোয়ার একটি তখন কি হয়ে যায়, অপেক্ষক বা চিত্রণ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে চিত্রণ হয়ে যায় কে, ওই স্কোয়ার করা নিয়মটা। অর্থাৎ এক্ষেত্রে একটি সেট থেকে অপর সেটে একটি নির্দিষ্ট নিয়মকে চিত্রণ বলা হবে যদি ওই নিয়ম প্রথম সেটের প্রত্যেকটি পদকে দ্বিতীয় সেটের সংযুক্ত করে। অর্থাৎ আমি এখানে প্রথম সেট রয়েছে 2 থেকে 4-এ আমি চিত্রণ করব কীভাবে, 2 স্কোয়ার করে বা 2 গুণিত 2 করে, তখন আমি কি ওই যে স্কোয়ার করাটা ওই নিয়মটাকে বলে দিচ্ছি যে চিত্রণ, অথবা 2 দিয়ে গুণ করা এই নিয়মটাকে বলা হচ্ছে চিত্রণ। অর্থাৎ বি সেটে এ সেটের চিত্রণ এফ ম্যাপস অন, এটাকে বলা হয় ম্যাপস অন সাচ দ্যাট, এই চিহ্নটা এখানে বলা হয় ম্যাপস অন, এফ ম্যাপস অন এ টু বি, এ থেকে বিতে প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। এ সেটের প্রত্যেক পদ এক্স এর জন্য এফ নিয়ম অনুসারে বি সেটের পদ হলে আমি কি লিখতে পারি যে ওয়াই ইকালস টু এফ অফ এক্স, এটাকে বলা হয় এফ অফ এক্স। সেক্ষেত্রে ওয়াইয়ের প্রতিবিম্ব, অর্থাৎ ওয়াইকে বলা হয় এক্সের কি বলা হয়, প্রতিবিম্ব। অর্থাৎ আমি এখানে 2 এর প্রতিবিম্ব কি পেয়েছি, 2 এর প্রতিবিম্ব, অর্থাৎ 2 থেকে 4 সৃষ্টি করেছি, তাই জন্য 4কে বলা হয় 2 এর প্রতিবিম্ব। আর কি বলা হয়, আর 2কে বলা হয় 4 এর প্রাকবিম্ব। তাহলে 2কে বলা হয় 4 এর প্রাকবিম্ব আর 4কে বলা হয় 2 এর প্রতিবিম্ব। তাহলে এ সেটকে এফ অপেক্ষকের অঞ্চল, আর কি বলা হয়, এ সেটের সমস্ত পদকে বলা হয় এফ অপেক্ষকের অঞ্চল বা ডোমেন, এবং বি সেটকে বলা হয় এফ অপেক্ষকের উপক্ষেত্র। আর কি বলা হচ্ছে এফএক্স, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট দ্বারা যে পদগুলি গঠিত হয় তাদের দিয়ে যে সেট, তাদেরকে বলা হয় পাল্লা সেট। অর্থাৎ বি সেটে কি আমার এক্সট্রা পদ থাকতে পারে যাদের প্রাকবিম্ব নেই কিন্তু বি সেটে উপস্থিত। ওকে, সেক্ষেত্রে আরও একটি চিত্রণ দেখে নেওয়া যাক। এখানে 1 থেকে আমি তাহলে 5-এ যাব কীভাবে, 1 + 4, 2 থেকে 6 যাব 2 + 4, 3 থেকে 7-এ যাব 3 + 4, 4 থেকে 8-এ যাব 4 + 4। অর্থাৎ এক্ষেত্রে আমার কি, মানে প্রথম পদের সঙ্গে যদি 4 যোগ করি তাহলে দ্বিতীয় অর্থাৎ উপক্ষেত্র সেটের পদ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি কি এখানে এফ অফ এক্স, তাহলে আমার ফাংশনটা হয়ে যায় কি, প্রথম সেটের পদ যদি এক্স হয় তাহলে তার সঙ্গে যদি 4 যোগ করে দিই তাহলে দ্বিতীয় সেটের পদ হয়ে যায়, অর্থাৎ ফাংশন হয়ে যায় এক্স + 4, যেখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার ক্ষেত্র সেটের পদ, অর্থাৎ এখানে এক্স বিলংস টু ক্ষেত্র সেট লিখতে হতো। ওকে, দেখে নেওয়া যাক তারপরে একটি উদাহরণ। তাহলে এফ বিলংস টু, যদি এফ ম্যাপস অন এ টু বি এভাবে সংজ্ঞাত যে এ যদি -1 0 1 2 3 4 হয় আর এফ এক্স যদি x² + 3x + 2 হয়, তাহলে বি কীভাবে,
তাহলে বি এর মধ্যে যদি আমি -1কে নিই, -1² প্লাস 3 ইন্টু -1 প্লাস 2 অর্থাৎ কি হয়ে যায় 1 প্লাস 2 3 3 - 3 = 0 অর্থাৎ -1 এলিমেন্টকে বি নিয়ে যায় কোথায়, এফ নিয়ে যায় 0-তে। তাহলে -1কে নিয়ে গেল কোথায় 0-তে, আর 0কে 0 ইন্টু 0² প্লাস 3 ইন্টু 0 প্লাস 2, তাহলে 0কে কোথায় নিয়ে যায় 2-তে। 1কে কোথায় নিয়ে যায় 1কে নিয়ে যায় 6-এ, 1 প্লাস 3 প্লাস 2 মানে 6। একই রকমভাবে তার মানে এখানে বি সেটের যে পদগুলি গঠিত হয় সেটা বের করতে হবে। সিমিলারলি এগুলো বের করতে পারো নিজে থেকে। আচ্ছা, এবার যাচ্ছি ধ্রুবক অপেক্ষক। কোনো অপেক্ষকের পাল্লা সেট একপদী সেট হলে তাকে ধ্রুবক অপেক্ষক বলে। অর্থাৎ আমার সমস্ত এফ যদি সমস্ত পদকে কোথায় নিয়ে যায় একটি ধ্রুবক পদে, অর্থাৎ একটি পদে নিয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে পাল্লা সেট কি হয়ে যায়, পাল্লা সেট একটি হয়ে যায়। এখানে এই পাল্লা সেটে একটাই পদ থাকে, এক, ধরো এক, তাহলে এফ অফ 1ও এক, এফ অফ এ এক, তাহলে তখন কি হয়ে যায় এফ অফ এক্স সমান এক। আমার এটাই ছিল ফাংশন, তখনই হয়ে যায় আমার ধ্রুবক পদ। অর্থাৎ দেখে নেওয়া যায় এফ ম্যাপস অন এ টু বি, এভাবে হবে সংজ্ঞাত যে এফ এক্স ইকালস টু ধ্রুবক বিলংস টু বি সমস্ত এক্স বিলংস টু এ এর জন্য। অর্থাৎ এখানে উদাহরণ, বাস্তব উদাহরণ, এফ এক্স সমান 3, এক্স বিলংস টু যেখানে কি রয়েছে এ সেট 1 2 3, তবে বি সেট কি হতে পারে, বি সেট কিন্তু 3 4 হতে পারে, কারণ বি সেটের মধ্যে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে যার প্রাকবিম্ব নেই, আমি প্রথমেই বলেছি। কিন্তু বি সেটের মধ্যে কি 3কেই কিন্তু নিয়ে যায়, তাহলে 1 2 3 কোথায় যায় 3এই যায়, কিন্তু 4 সেটের প্রাকবিম্ব নেই, অর্থাৎ 4 যে ওই পদটা বি সেটের মধ্যে থাকতে পারে। আচ্ছা, বহুপদ দেখে নিই। বহুপদ অপেক্ষক পলিনোমিয়াল ফাংশন, এটা প্রথমে শুনেছো হয়তো কোথাও। x² প্লাস এক্স প্লাস 2, এই যে রাশিগুলি, এই রাশিগুলিকে বলা হয় বহুপদ অপেক্ষক। a0 x⁴n প্লাস a1 x⁴n - 1 প্লাস a2, অর্থাৎ a0 a1 এগুলি কি একটি ধ্রুবক পদ হয়ে যায়, আর এনটাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা যে লিখি x² প্লাস 2, এটাও কি এটি বহুপদ অপেক্ষক। এখানে কি এন এর হাইয়েস্ট মান বা এন এর মান 2, আর এখানে a0 অর্থাৎ a0 এর মান x² এর সহগ, অর্থাৎ a0 সমান ওখানে হয়ে যায় 1, আর a1 সমান যেহেতু 0, a1 অর্থাৎ x⁴1 যেহেতু নেই, অর্থাৎ a1 এর মান 0, আর a2 এর মান 2 হয়ে যায়, কারণ এর মান লাস্টে রয়েছে শুধু an, তাই জন্য a2 এর মান 2। বুঝাতে পারলাম? ওকে। আচ্ছা, পরম মান অপেক্ষক অর্থাৎ মডুলাস ফাংশন কি, এফ এক্স তাহলে কোথায় এখানে আর থেকে আর, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যার সেটে কি হয়ে যায় চিত্রণ হয়ে যায়। তাহলে বাস্তব সংখ্যা বলতে -1 -2 সমস্ত এলিমেন্ট থেকে সমস্ত এলিমেন্টে নিয়ে যাব আমি। তাহলে সেক্ষেত্রে কি হয়, যদি এক্সটা গ্রেটার দেন হয়ে যায় তাহলে এফ এক্স কি কোথায় নিয়ে যায় পজিটিভ, অবশ্যই এক্সে নিয়ে যায়। আর যদি 0 হয় তাতেও আমার 0, আর যদি এক্সটা নেগেটিভ হয়ে যায় তাহলে আমার এক্সটাকে আমি পজিটিভ করে দেয়। তাহলে পরম মান অপেক্ষক কি হয়, নেগেটিভ ফাংশনকে পজিটিভ করে দেয়। অর্থাৎ এক্স যখন -1 তখন কি হয়ে যায় এখানে মাইনাস অফ -1 মানে +1 হয়ে যায়। তাহলে -1কে 1-এ নিয়ে যায়, -2কে 2-তে নিয়ে যায়। তাহলে এখানে লিখেছি এফ এক্স সমান মড এক্স, এফ অফ 2 সমান কত, এফ অফ 2 সমান 2, আর এফ অফ -2 সমান অবশ্যই 2 হবে, কারণ মাইনাস অফ -2 মানে 2, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, দেখে নেবো এক্স মাইনাস ওয়াইকে কোথায় নিয়ে যায়, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স কি সমান, হ্যাঁ অবশ্যই সমান। কারণ কি, কারণ এখানে আমি বলেছি যে মড ফাংশন এক্স, যদি এক্সকে কোথায় নিয়ে যায় এফ ফাংশন এক্সে নিয়ে যায় 2-তে, আর যদি আমি ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিই তখন হয়ে যায় এক্স মাইনাস ওয়াই। ওকে, সেটাও আমার কোথায় নিয়ে যাবে এক্স মাইনাস ওয়াইতেই নিয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে দুটি সমান হয়ে যায়। কিন্তু মড এক্স প্লাস মড ওয়াই এদের থেকে বড় হয়ে যায়। কারণ কি, কারণ যদি আমি একটা উদাহরণ ধরে নিই যে 2 - 1, 2 - 1-এর মড কি হয়ে যায় 1 হয়ে যায়, কিন্তু যদি মড 2 করে নিই, মড 2 প্লাস মড 1, তখন কি হয়ে যায় মড 2 মানে 2 হয়ে যায়, আর মড 1 মানে 1 হয়ে যায়, 2 + 1 3 হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে 3 বড় হয়ে যায় কার থেকে 1-এর থেকে, অর্থাৎ ওয়াই মাইনাস এক্সের থেকে। সিমিলারলি এই ইকুয়ালিটি, এগুলোকে বলা ইকুয়ালিটি, এগুলি সত্য হয়ে যায় সবসময়। এক্স ওয়াই এর যখন মড নিই তখন মড এক্স ইন্টু মড ওয়াই, কিন্তু এক্স প্লাস ওয়াই এর
এক্স প্লাস ওয়াইয়ের যে মডটা গ্রেটার দেন হয় এক্স মাইনাস মড ওয়াইয়ের থেকে। ওকে, সিগনাম অপেক্ষক কি দেখে যাক। সিগনাম অপেক্ষক বলছে মড এক্স বাই এক্স, অর্থাৎ এক্স এলিমেন্টকে কোথায় নিয়ে যায়, পজিটিভ, সমস্ত পজিটিভ এলিমেন্টকে ওয়ানে নিয়ে যায়, আর নেগেটিভ এলিমেন্টকে মড এক্স বাই ওয়ান, অর্থাৎ নেগেটিভ এলিমেন্ট যদি হয় তাতেও ওয়ান, আর ওয়ান আর জিরো, তাহলে সেটার মধ্যে দুটি পদ রয়েছে, মড এক্স বাই এক্স। ওকে, এবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা দেখে নেবো কি বক্স এক্স, এটাকে বক্সের মতো লেখা হয় এভাবে, বক্স এক্স। প্রতীক দ্বারা এই অপেক্ষক লেখা হয়, এই অপেক্ষকের ক্ষেত্রক সেটের সংখ্যাকে ওই সংখ্যার থেকে ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যাকে উপক্ষেত্র সেটে নিয়ে যায়। তাহলে কি বলছে, যদি আমি -1.5 নিই ক্ষেত্র সেট থেকে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, কি বলছে, ওই সংখ্যার থেকে ছোট সংখ্যা, অর্থাৎ -1.5 এর থেকে ছোট সংখ্যা কি হতে পারে, -2, -2.5, -3.5, এই যে যতগুলি সংখ্যা ধরে নেবো তাদের মধ্যে সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে এর পরের যে ইন্টিজারটা, অর্থাৎ মাইনাস, অর্থাৎ এর পরের যে, এরপরে কি সংখ্যা বলা এটাকে, -2 যে ইন্টিজার বলা হয় সেটাকে নিয়ে যায়। অর্থাৎ -2 এর থেকে সব থেকে, যতগুলো সংখ্যা ওর থেকে ছোট তাদের মধ্যে সব থেকে বড় হলো -2, -1.5 এর থেকে সব থেকে ছোট সংখ্যা যতগুলি রয়েছে তাদের মধ্যে সব থেকে বড় হলো -2, তাই জন্য এটা হয়। অর্থাৎ আমি যদি ধরে নিই এখানে লেস একটি হওয়ার কথা ছিল, মিস্টেক, এ লেস এফএক্সটা কোথায় নিয়ে যায়, এতে নিয়ে যাবে, এফএক্স সমান এ হবে যখন এ লেস ইকুয়ালস টু এক্স লেস দেন এ প্লাস ওয়ান। ওকে, লেস দেন এ প্লাস ওয়ান, আর যেখানে এটা হলো আমার অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে -2কে কোথায় নিয়ে যাবে, -2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি, -2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা, -2 এর থেকে ছোট সমান হবে, ঠিক আছে, ওই সংখ্যার থেকে ছোট ও সমান হওয়ার কথা ছিল এখানে। বৃহত্তম পূর্ণ সংখ্যা তাহলে কি হবে, -2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা ওইটাই হবে -2, -2.5, -3, এগুলো এদের মধ্যে পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা -3, -4, তাদের মধ্যে বড় কি সব থেকে, -2, অর্থাৎ তাকেই নিয়ে যাবে। তাহলে এখানে ছোট ও পূর্ণ সংখ্যা হওয়ার কথা ছিল, ছোট ও সমান, ওই সংখ্যার থেকে ছোট ও সমান এবং বৃহত্তম পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে 2 এলিমেন্টের থেকে 2 এর থেকে ছোট কে, 2 ও 2 এর সমান, তাহলে 2 এর তাহলে একে 2 কে নিয়ে যাবে, 2, 3, 2, 3 নয়, 2, 1, 0, এগুলি, তাদের মধ্যে সব থেকে বড় কে, 2 সব থেকে বড়, তাই জন্য 2 কে নিয়ে যাবে। এবার 2.5, তাহলে কি 2.5 এর থেকে ছোট কে, 2.5 এর থেকে ছোট 2, 3 হবে না, কারণ 3 তো বড় সংখ্যা, তাহলে 2, 1, 0, এগুলি, এদের মধ্যে বড় কে, এদের মধ্যে বড় 2, তাই জন্য ও নিয়ে যাবে 2 তে। 0 কিরকম ভাবে 0 থেকে 0কে 0 নিয়ে যাবে, কারণ কি 0 থেকে ছোট, 0 থেকে ছোট ও সমান, তাহলে 0 থেকে ছোট ও সমান কে কে, 0, -1, -2, এগুলি, তাদের মধ্যে বড় কে, 0, -1, -2 মধ্যে বড় 0, তাই জন্য এখানে 0কে নিয়ে যাবে। আচ্ছা, আর দেখে যাক এক এক চিত্রণ, অর্থাৎ একটি চিত্রণকে এক এক চিত্রণ অর্থাৎ 1, 1 বা ইনজেকশন বলা হবে যদি ক্ষেত্র সেটে স্বতন্ত্র পদসমূহের উপক্ষেত্র সেটে স্বতন্ত্র পদসমূহ প্রতিবিম্ব থাকে। কি বলেছে, যদি, তাহলে এক এক বলা হবে যদি প্রত্যেকটি ক্ষেত্র সেটে স্বতন্ত্র পদসমূহের, তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, এখানে 1 আর 2 রয়েছে, এখানে 3 আর 4 রয়েছে, তাহলে 1 গেল 3 তে আর 2 গেল 4 কে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে 1 প্লাস এক্স প্লাস 2 ফাংশন, তাহলে কি একের আমার একটা স্বতন্ত্র রয়েছে, একটাই রয়েছে, দুটি নেই, অর্থাৎ 1 4-এর সঙ্গে সংযুক্ত স্থাপন করেনি, তাই না, 1 সবসময় 3-এর সঙ্গে রয়েছে, তাহলে স্বতন্ত্র, ওই জন্য, তাহলে স্বতন্ত্র পদসমূহের স্বতন্ত্র প্রতিবিম্ব থাকে,
অর্থাৎ এক্স নট ইকালস টু ওয়াই যদি আমি তুলে দিই তাহলে ওয়ান নট ইকালস টু ওয়াই, টু ইমপ্লাইজ করবে এফ অফ ওয়ান নট ইকালস টু এফ অফ টু। ওকে, অবশ্যই 3 সমান নয়। তার মানে কি এখানে যদি হয়ে যায় তাহলে কিন্তু ইনজেকশন হবে, থাকতে পারে কিন্তু এমন চিত্রণ থাকতে পারে যে মাইনাস মড এক্স -1 নিয়ে যাবে একে আর 1 নিয়ে যাবে একে, অর্থাৎ সেক্ষেত্রে মড এক্সটা কিন্তু 1 হবে না, কারণ স্বতন্ত্র নয়। এই যেখানে একটি উদাহরণ রয়েছে, 0কে 2-তে নিয়ে যায়, আবার কি বলছে 0কে -2-তে নিয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে স্বতন্ত্র নয়। মানে এখানে √4 প্লাস এক্স, √4 প্লাস এক্স, তাহলে যখন আমি 4-এর বর্গমূল করি তখন 2 ও -2 দুটোই পাওয়া যায়, তাই জন্য এক্ষেত্রে দুটি পাওয়া যায় বলে স্বতন্ত্র নয়, তাই জন্য এটি এক চিত্রণ অর্থাৎ ইনজেকশন নয় এক্ষেত্রে ফাংশনটি। আচ্ছা, উপরচিত্রণ কি? উপচিত্রণ বলতে প্রত্যেক সেটের কমপক্ষে একটি করে প্রাকবিম্ব থাকে উপক্ষেত্র সেটের, তাহলে উপক্ষেত্র সেটের প্রত্যেক পদের কমপক্ষে একটি করে প্রাকবিম্ব থাকে। তাহলে পাল্লা সেট আর উপক্ষেত্র সেটের মধ্যে পার্থক্য কি? তাহলে উপক্ষেত্র সেটের মধ্যে পাল্লা সেট থাকে, অর্থাৎ বাইরে এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে, পাল্লা সেটের বাইরে এলিমেন্ট থাকতে পারে যাদের প্রাকবিম্ব নেই বলেছিলাম, কিন্তু এখানেই বলেছে উপরিচিত্রণ তখনই হবে যদি পাল্লা সেট ছাড়াও পাল্লা সেটের বাইরের এলিমেন্টগুলি অর্থাৎ উপক্ষেত্র সেটের এলিমেন্টগুলি সবগুলিকে নিতে হবে, সেগুলিকে যেন প্রাকবিম্ব থাকে, অর্থাৎ এ যদি 1 2 3 হয়, বি যদি 4 5 6 হয়, 4-এর প্রাকবিম্ব কে হয় 1, 5-এর প্রাকবিম্ব 2, 6-এর প্রাকবিম্ব 3, যদি ফাংশনটি x+3 নেওয়া হয়। ওকে, তাহলে সমস্ত বি এর জন্য y = x+3 যখন x বিলংস টু এ, অর্থাৎ আমি কি বলতে পারি x সমান y - 3, যেটা সবসময় বিলংস টু কোথায় হয়, এ হয়, তাই এফ একটি উপরচিত্রণ। আচ্ছা, যদি n থেকে n একটি পূর্ণ সংখ্যা, n থেকে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা যদি একটি ধরন হয়, কি হয় x = f(x) = 2x+1, এটা কি উপরচিত্রণ হবে? হতে পারে না, কারণ কি দেখে নাও, যখন আমি y n থেকে একটা এলিমেন্ট তুলবো সেটা কি দেখতে কীরকম হবে, 2x+1 এর মতো, কারণ কি যেহেতু x এলিমেন্টটাকে যেহেতু 2x+1 এ নিয়ে যায়, তাহলে আমার উপক্ষেত্র সেটের এলিমেন্ট 2x+1 এর মতো দেখতে হবে। তাহলে আমি লিখতে পারি যে y সমান 2x+1, ওখান থেকে আমি কি লিখতে পারি x সমান y - 1/2 স্পষ্টতেই। তাহলে আমি যদি y এর একটা এলিমেন্ট তুলে নিই, উপক্ষেত্র সেট থেকে 1, হ্যাঁ, যেহেতু বলেছি যে সমস্ত পদের প্রাকবিম্ব থাকবে, আমি তাহলে যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে থেকে 1কে তুললাম, তাহলে আমি 1-এরও থাকবে, কিন্তু 1 - 1/2 অর্থাৎ 0 কিন্তু পূর্ণ সংখ্যা সেটের মধ্যে নয়, অর্থাৎ 1-এর প্রাকবিম্ব নেই, কারণ 0 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ ডাজ নট বিলংস টু এখানে n পূর্ণ সংখ্যা, তাই জন্য এখানে এফ চিত্রণটা কি হবে, উপরচিত্রণ হবে না, অর্থাৎ যদি এফ চিত্রণের পাল্লা সমান এফ চিত্রণের উপক্ষেত্র হয়, অর্থাৎ পাল্লা আর উপচিত্রণের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে কিন্তু এফটা উপরচিত্রণ হয়ে যায়। বাইজেক্টিভটা কি হয়ে যায়, বাইজেক্টিভ বলতে দুটোই যখন হয়ে যায়, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হয়ে যায়। আচ্ছা, এরপরে রেখে দিচ্ছি বহু এক -1 1 আর 2, কি বলেছে যে এক চিত্রণ বলা হবে বহু এক যদি ক্ষেত্র সেটের 2 বা ততোধিক পদের একই প্রতিবিম্ব থাকে। মড এক্স বাস্তব উদাহরণ। অন্তঃচিত্রণটা কি, অনটু ইনটু কমপক্ষে একটি পদ থাকে যার কোনো প্রাকবিম্ব নেই, এই যে 4 5 6 দেখে নাও, 2x কার নেই এখানে, তাহলে 5 সেটের নেই, কারণ 5-এর কোনো প্রাকবিম্ব নেই, তাই এখানে এই সেটটি আমি কি বলতে পারি অন্তঃচিত্রণ, এখানেও বলতে পারি অন্তঃচিত্রণ। ওকে, তাহলে এই বিষয়টি এভাবে নিলেও হয়, এভাবে নিলেও হয়, অর্থাৎ একটি এলিমেন্ট যেন এক্সট্রা থাকে, যেন ওর কোনো প্রাকবিম্ব না থাকে। তারপরে সংযোজন দেখে নেওয়া যাক। কম্পোজিট দুটি চিত্রণের সংযোজন করে প্রথম সেট
সেটের ক্ষেত্র থেকে দ্বিতীয় সেটের উপক্ষেত্র সেটের মধ্যে চিত্রণ হয়। অর্থাৎ এখানে দুটি এভাবে হয়, দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা বলে দিচ্ছি এফ, এটা বলে দিচ্ছি জি। ওকে, এফ আর জি। আচ্ছা, এটাকে ডি ধরেছি, এটাকে সি ধরেছি এখানে। ওকে, তাহলে কি বলেছি যে এবিসিডি চারটি যদি সেট হয় আর এফ এ থেকে বিতে যায়, তাহলে জি নট এফ দ্বারা এফ থেকে জিতে সংযোজিত হয়। জি নট এফ দ্বারা, ঠিকই শুনেছো, জি নট এফ দ্বারা এফ থেকে জিতে সংযোজিত হয়। অর্থাৎ প্রথমে এক্ষেত্রে এফ গঠিত হয়, তারপর জি গঠিত হয়। অর্থাৎ এফ এ থেকে বিতে যায়, তারপর কি বি থেকে কোথায় যায়, অর্থাৎ জি দ্বারা বি থেকে সিতে যায়। অর্থাৎ বি এর যে সমস্ত পদ তারা কোথায় থাকে, অবশ্যই ডি এর মধ্যে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে ডি সাবসেট এ থেকে যখন বিতে যাবে, ডিটা বড় হবে, এখানে মিস্টেক কিছু রয়েছে, বি সাবসেট অফ ডি হবে। ওকে, আবার যখন ডি থেকে এফ নট জি ধরা হয়, এফ নট জি, অর্থাৎ সেক্ষেত্রে আগে জি যাবে, এক্ষেত্রে জি গঠিত হবে। জি মানে ডি থেকে সি, আর তারপরে সি থেকে, অর্থাৎ সি থেকে এতে গেল প্রথমে, ডি থেকে সি, তারপরে ওই সিটা কোথায় যাবে, সি থেকে কোথায় যাবে, বিতে, সি থেকে বিতে যাবে, অর্থাৎ আলটিমেটলি বিতেই যাবে। কিন্তু সি এলিমেন্টটা যেহেতু জি এর মধ্যে, জিটা কিভাবে গঠিত, ডি থেকে সি, তাই আমার এখানে সিটা কার সাবসেট হয়ে যায়, সিটা হয়ে যায় এ এর সাবসেট। যেহেতু এফটা এ, এফ এর কি এখানে এফ নট জি সমান এফ অফ জি অফ এক্স গঠিত করতে গেলে জি এর উপক্ষেত্র সেট সি কে, জির উপক্ষেত্র সেট সি, যেটা, তাহলে সিটাকে আমার এর ক্ষেত্র হতে হবে। না হলে আমি কি, যখন আমি জি এক্স এ চলে এলাম, এফ থেকে এফ জি দ্বারা জিএক্স যখন চলে এলাম, তখন কোথায় চলে এলাম, সিতে চলে এলাম। তাহলে সি এর পদ নিতে হবে, সি এর পদ তার মানে নিশ্চয়ই এতে থাকতে হবে। কারণ আমি কি এফ এর যখন আমি ক্ষেত্র গঠন করব, অর্থাৎ এফ এর এ থেকে এলিমেন্ট নেব, তখন তা সিতে থাকতেই হবে অবশ্যই। অর্থাৎ তখন সি সাবসেট অফ এ হয়ে যায়। ওকে, দেখে নেওয়া যায় এখানে কিছু জি নট এফ বলতে, তাহলে এ থেকে বিতে গেলাম এবং তারপরে সেই বিটা কার হয়ে যায়, বিটা ডি এর সাবসেট হয়ে যায় এবং ডিটা সিতে যায়, কার দ্বারা, জি এর দ্বারা। আর যখন এফ নট জি হয়, তখন কি হয়ে যায়, প্রথমে জি হয়, ডি থেকে সিতে যায় এবং সিটা কার সাবসেট হয়ে যায়, এ এর সাবসেট হয়ে যায়। নাহলে আমি এফটা গঠিত করতে পারবো না, কারণ এফ যেহেতু এ থেকে নিয়েছে, তাহলে অবশ্যই সিটাকে এর মধ্যে হতে হবে। অর্থাৎ অর্থাৎ যখন এফ আর জি হয়ে যায়, তাহলে যে কোনো দুটি সেট এখানে অবশ্যই সাবসেট হতে হয়। ওকে, বিপরীত চিত্রণ একই রকম, দুটি সেটের বাইজেকশন চিত্রণ হলে ওই দুটি সেটের দ্বিতীয় সেট থেকে প্রথম সেটের বিপরীত চিত্রণ হয়। সম্বন্ধের মতো একই রকম, এ বি যদি শূন্য সেট নয়, এফ এ থেকে যদি বিতে হয়, এফ ইনভার্স বি থেকে এতে এফ চিত্রণের বিপরীত চিত্রণ বলা হয়। অর্থাৎ এক্স যদি আমি বি থেকে তুলে নিই, বা ওয়াই যদি বি থেকে তুলে নিই, তাহলে এফ ইনভার্স ওয়াই তখন এক্স হয়ে যায়। আমি এখানে এক্স তুলেছি, তাই জন্য এফ ইনভার্স এক্স আমি ওয়াই, অর্থাৎ এক্স এর এলিমেন্ট, উল্টো এলিমেন্ট হয়ে যায়। যদি এখান থেকে তুলে নিই, তার একটা যেন প্রতিবিম্ব থাকে। এফ আর থেকে আর বাস্তব সংখ্যার সেট, আর এফ যদি এক্স, এফ এক্স সমান যদি ধরে নিই এক্স স্কোয়ার প্লাস 5 ধরে নিই, তাহলে এফ ইনভার্স 9 কি হবে, 9, তাহলে আমি 9 সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5, তখন এক্স সমান কি হয়ে যায়, এক্স সমান বর্গ মানে এক্স স্কোয়ার সমান 4, তারপরে কি হয়ে যায়, এক্স স্কোয়ার সমান 4, তারপরে হয়ে যায় এক্স সমান প্লাস মাইনাস 2, অর্থাৎ 9 এর দুটি প্রতিবিম্ব সেক্ষেত্রে পাওয়া যায় কি, প্লাস মাইনাস 2। ওকে, thanks for watching this channel. If you like this video and if you think this video is important for you, then you can share and comment where you cannot understand. Okay.